সরাসরি ইতিহাসের পাতা থেকে উঠে আসা একটি কয়েন, যে কয়েন করে তোলে মানুষকে হিংস্র আর প্রতারক। কি এই কয়েনের আসল গল্প জানতে হলে শুনতে হবে তাহান টিমের আজকের বিশেষ নিবেদন, প্রখ্যাত সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের রচনা জুডাস কয়েন। প্রখ্যাত সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক। শারদীয়া পুরুলিয়া দর্পণ পত্রিকায় নরক গল্প দিয়ে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের গল্প জুডাস কয়েন আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল প্রকাশনী থেকে। শুরু হচ্ছে জুডাস কয়েন। মিনিট 10 আগে আমাদের রামপ্রসাদ দা একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে মাথার চুল অর্ধেক তুলে ফেলেছি আমি আর বিশ্বজিৎ। সকালে তেমন কোনো কাজ না থাকায় আজ হঠাৎই চলে এসেছিলাম আমাদের প্রিয় শিক্ষক রামপ্রসাদ চৌধুরীর বাড়ি। এসে দেখি উনি কয়েকটা কুইন ভিক্টোরিয়ার আমলের কয়েন নিয়ে কি যেন করছেন। পেল্লায় একটা ম্যাগনিফাইং গ্লাসের তলায় সেই পয়সাটা একবার এপাশ একবার ওপাশ করছেন। গলা খাকড়ে বিপদটা ডেকে আনলো বিশ্বই। ও বলল, তা রামদা, এই সকাল 8:30টার সময় এই আদ্যিকালের পয়সাটার মধ্যে কি এত খুঁজছেন? মনোসংযোগ ব্যাহত হলে মানুষ যেমন চমকে ওঠে, তেমনই চমকে উঠে রামপ্রসাদ দা আমাদের দিকে চাইলেন। তারপর হাসি মুখে বললেন, কে? ও তোরা, আমি ভাবলুম আবার কে না কে সকালবেলা আমার জীবনটাই না নিতে চলে এলো। রামপ্রসাদদার কথা শুনে আমাদের দুজনেরই দুই ভুরু চলে এলো একটা আরেকটার ওপর। মুখ থেকে বেরিয়ে গেল কথাটা, আপনার জীবন নিতে এলো মানে? ডান হাতের দু আঙুলে ধরা কয়েনটা রামদাস সযত্নে টেবিলের ওপর রাখা একটা বটুয়ায় ভরলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এই কয়েন আর ডাক টিকিট জমানোর নেশা বড্ড খারাপ, বুঝলি? এই জিনিস মানুষকে যে শুধু ঘুরিয়েই মারে তা নয়, কখনো কখনো জীবনেও মেরে দেয়। এই যেমন ধর আমার অবস্থা। যে জিনিসটা আমার কাছে আছে তার জন্য কোনোদিন জীবনটাই না দিয়ে দিতে হয় বেঘরে। কি জিনিস? প্রশ্ন করে বোকার মতো তাকিয়ে রইল বিশ্বজিৎ। সেই প্রশ্নটাকে আমল না দিয়ে উল্টে রামপ্রসাদদা আমাদেরই একটা প্রশ্ন করে বসলেন, যার উত্তর খুঁজতে খুঁজতে আমরা এই 10 মিনিট ধরে নিজেদের মাথার প্রায় 50 ভাগ চুল তুলে ফেলেছি। রামপ্রসাদদা অবশ্য এখন ঘরে নেই। উনি আমাদের মাথায় প্রশ্নের ধাঁধা ঢুকিয়ে চলে গেছেন চান করতে। ঘর লাগোয়া বাথরুম থেকে শুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে। বিশু বিরক্ত হয়ে বলে উঠল, তোর মাথায় কিছু এলো? আমার তো মাথা পুরোটাই জট পাখি একসা। রক্ত লাগা টাকার দাম নাকি আবার 12 কোটি টাকা। রামপ্রসাদদা বাথরুমে যাওয়ার আগে আমাদের যে প্রশ্নটা করে গেছেন সেটা হলো, টাকার গায়ে রক্ত লাগা কোন টাকা যার দাম 12 কোটি টাকা হতে পারে? উনি বাথরুমে ঢোকার আগেই আমরা মোগল, বাংলা, ইংরেজ সমস্ত অঞ্চলে সব রাজার আমলের টাকার কথা অলরেডি বলে ফেলেছি। এমনকি বাদ যায়নি সিপাহী বিদ্রোহের সময় টাকার কথাও বলেছি। সেই সব রাজা নবাবদের নাম যারা বিভিন্ন সময় যুদ্ধে প্রাণ দিয়েছেন। হতেও তো পারে তাদের রক্ত লাগা টাকার এখন অনেক দাম। কিন্তু সমস্যা হলো একটা উত্তরও মেলেনি। এখনো আমরা সেই কথাই ভেবে চলেছি। বাথরুম থেকে কাঁচা লুঙ্গি আর ফতুয়া পরে বেরোলেন রামপ্রসাদদা, হাতে ধোয়া কাপড়। আমাদের অবস্থা দেখে একছুট খুব হেসে বললেন, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বল দেখি, 6 7 কত হয়? উত্তর দিলাম, 162।
বারান্দায় কাপড় মেলতে মেলতে খুব জোরে হেসে উঠলেন রামপ্রসাদ দা। ঘরে ঢুকে বললেন, তোদের অঙ্কের ভিত আমি তৈরি করিয়েছি, কিন্তু ইতিহাসটাই দেখছি একেবারেই কাঁচা। যে বেটা তোদের ইতিহাস পড়িয়েছে সে কিছুই সহজভাবে ভাবতে শেখায়নি। পৃথিবীর যত জটিল নামগুলো বলে ফেললি, আর এই সহজ নামটা মাথা এলো না। ওরে, টাকার গায়ে রক্ত লেগেছিল প্রভু যিশুর। আমরা আবার মুখ চাওয়াচাই করলাম। মানে? মুখটা প্রায় 6 ইঞ্চি খুলে গেল বিশ্বজিতের। রামপ্রসাদ দা বললেন, মনে করে দেখ, মনে করে দেখ, জুডাস যখন নিজের ভুলের জ্বালা যন্ত্রণায় কষ্ট পেয়ে পুরোহিত কাফায়েসের মুখের ওপর ওই রূপোর কয়েনের থলেটা ছুঁড়ে দিয়েছিল, তখন সেটাই মাটিতে পড়ে গিয়ে লাল রঙের হয়ে উঠেছিল। কাফায়েস সেই দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়ে। ওর মনে হয়েছিল বেথলেহেমের পবিত্র সন্তানের রক্ত ওই টাকায় লেগে আছে। ওই টাকা অভিশপ্ত। তা সেই টাকার সঙ্গে আপনার জীবন বিপন্ন হওয়ার সম্পর্ক কি? আপনি তো রানী ভিক্টোরিয়ার আমলে কটা পয়সা দেখছিলেন। ও পয়সা তো আমাদের বাড়িতে খুঁজলেও পাওয়া যাবে। আগেকার ঠাকুমা দিদিমারা গয়নার বাক্সে হামেশাই ওই জিনিস রাখতো, দেখাও যেত। রহস্য করে ঠোঁট বেঁকিয়ে হাসলেন রামপ্রসাদ দা। গলা তুলে একবার অমলদাকে ডাকলেন। অমলদার সাড়া পেতেই চায়ের ফরমাশ করে ঘরের কোণের ছোট্ট ঠাকুরের আসনটার দিকে এগিয়ে গেলেন। ছোট থালায় কয়েকটা নকুলদানা ঢেলে ছোট একটা গ্লাসে বোতল থেকে কিছুটা জল নিয়ে ঠাকুরের সামনে রাখলেন। বিড়বিড় করে কী সব মন্ত্র পড়লেন। তারপর আমাদের কাছে এসে ওর বার্মা কাঠের তৈরি ইজি চেয়ারটায় বসে বললেন, গল্প আছে, বড় গল্প। এই গল্প শোনার লোভেই তো রামপ্রসাদ চৌধুরীর কাছে বারবার ছুটে আসি আমরা। বিশ্বজিৎ তড়াক করে লাফিয়ে উঠল, একটা মোড়া এনে রামপ্রসাদ দার সামনে বসল। আমি অগত্যা যে চেয়ারে বসেছিলাম সেখানেই বসে রইলাম। ততক্ষণে চা এসে গেছে আমাদের জন্য। রামপ্রসাদ দা চায়ে একটা লম্বা চুমুক লাগিয়ে বলতে শুরু করলেন, আটের দশকের গোড়া থেকে শেষ পর্যন্ত একটা ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে ছাপ ফেলেছিল। সেটা হলো ইরাক আর ইরানের মধ্যে যুদ্ধ। সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। বিশ্বযুদ্ধের পরে এমন ঘটনা সত্যিই ছিল একটা ভাবনার বিষয়। কত যে মানুষ মরেছিল সেই যুদ্ধে তার কোনো গোনাগুনতি নেই। রেকর্ড যদিও আছে সেসবের, কিন্তু তার পরিসংখ্যান যে সবসময় ঠিক হবে এই কথা হলফ করে বলা যায় না। ইরাকের রাষ্ট্রনায়ক সাদ্দাম হুসেন যুদ্ধের কারণ হিসেবে বলেছিলেন ইরানি এজেন্টরা দক্ষিণ ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিফ আজিজকে হত্যা করতে চেয়েছিল, আর এই কারণেই সূচনা হয় যুদ্ধের। এই কারণ দেখিয়ে ইরাক ধীরে ধীরে ইরানের ভূমির ওপর কবজা করতে শুরু করে। কিন্তু আসল কারণটা ছিল একেবারেই অন্য। ইরাক শাতিল নদীর মোহনা নিজেদের অধিকারে নিতে চেয়েছিল। ওরা 3টে দ্বীপই দখল করে নেয়। এছাড়া ইরানের খুজেস্তান প্রদেশকে দখল করে নেওয়া এবং আরও অনেকগুলো স্বার্থের খেলা ছিল। এই দুই দেশের যুদ্ধের সুযোগ নিচ্ছিল সারা পৃথিবীর মাফিয়া মহল। যুদ্ধের আড়ালে স্মাগলিং আর কালোবাজারির অন্ধকার জগৎ যেন এক নতুন যুগের সূচনার আভাস পাচ্ছিল। এই সময় বসেছিল না কিন্তু আমাদের দেশের অন্ধকারের কারিগরেরাও। যত অন্ধকারের জিনিসপত্র সমস্ত সাপ্লাই হতে শুরু করে একেবারে বিনা বাধায়। এই সময় এই দেশের সাপ্লায়াররা একটা নতুন ধান্দা শুরু করে, ভিখারি ব্যবসার। এর আগে মোটামুটি ভিখারিরা পেটের দায়ে ভিক্ষা করতো বটে, কিন্তু এই 8এর দশকের একদল মানুষ তাদের নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। তেমনই এক ভিখারির কাছে হঠাৎ করে একদিন একটা আশ্চর্য জিনিস এসে পৌঁছয়। গল্পের এই পর্যায়ে থেমে গেলেন রামপ্রসাদ দা। কি যেন ভাবলেন মাথা নিচু করে, তারপর খুব ধীরে সুস্থে বললেন, এই গল্পে কিন্তু অনেক চরিত্র আছে। সেসব চরিত্ররা নানা ধরনের। শুনতে কিন্তু একটু সময় লাগবে। আমরাও সমস্বরে মাথা ঝাঁকিয়ে বলে উঠলাম,
সময় লাগে লাগুক, আমাদের কি সময়ের অভাব পড়েছে নাকি? রামপ্রসাদ দাস শুরু করলেন। সালটা ছিল 1984। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আমাদের ভারতবর্ষে। সেটা হলো ইন্দিরা গান্ধীর হত্যা। এর আগে মোটামুটি কালোবাজারিরা ব্যবসাটা খুব সাবধানে চালাতো, কিন্তু শ্রীমতী গান্ধী মারা যাওয়ার পরেই বাংলা এবং বিহারের অন্ধকার জগৎ খুব সক্রিয় হয়ে ওঠে। মুকুন্দ দাস নামের একজন ক্ষমতাশালী মাফিয়া লিডার বাংলা এবং বিহারের স্মাগলিংয়ের র্যাকেটটাকে আরও শক্তিশালী করে তুলতে শুরু করেছিল। এদিকে নেপাল আর ওদিকে বাংলাদেশ থেকে প্রচুর মালপত্র ঢুকতে শুরু করলো আমাদের দেশে, কোনো ঝামেলা ছাড়াই। এই মুকুন্দ দাস বিভিন্ন অঞ্চলে গুন্ডা পুষতে শুরু করে। এই গুন্ডাদের অধিকাংশই চালাতো ভিখারিদের নিয়ে কালোবাজারের ব্যবসা। পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের আলোতে এই সমস্ত ভিখারির দলই মাল পৌঁছে দিত এক জায়গা থেকে অন্য জায়গায়। মুকুন্দ দাস প্রধানত রংপুর থেকে আলিপুরদুয়ার হয়ে জঙ্গলের পথে স্মাগলিংয়ের মাল আনা নেওয়া করত। কোচবিহার আর পাঁকুড়ে সে ফেঁদে বসেছিল বড় এক আমদানি রপ্তানি ব্যবসা। ওপর অবশ্য দেখলে কিছুই বোঝার উপায় ছিল না। মুকুন্দকে মাল দিত বাংলাদেশের এজেন্ট আজমল হোসেন, আর মুকুন্দ সেই মাল কলকাতাতে পাঠাতে হলে সাহায্য নিত মনোজ ভাই নামে এক গুন্ডার। মনোজ এদিকে চালাতো গুন্ডাবাজি, বলপূর্বক টাকা উসুল আর চুরি ছিনতাইয়ের কারবার, আর অন্যদিকে ভিখিরি খাটিয়ে পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে চলত সেই ভিখারিদের দিয়ে মাল পাচার করার কাজ। ঘটনাটা ঘটল 90 সালের অগস্ট মাসে। স্বাধীনতা দিবসের পরে পরেই এক রাতে মুকুন্দর পেটে শুরু হলো অসহ্য যন্ত্রণা। সে সময় সে ছিল পাকুড়ে। পাকুড় থেকে ধুলিয়ানে এক ডাক্তারকে দেখাতে গেলে জানা গেল মুকুন্দকে কলকাতায় চিকিৎসা করাতে যেতে হবে। ধুলিয়ানের ডাক্তার লক্ষণ ভালো বুঝলেন না। কলকাতায় এসে পরীক্ষা করে জানা গেল মুকুন্দর পেটে ক্যান্সার হয়েছে এবং দ্রুত সমস্যাটা বেড়েই চলেছে। বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। 1 মাস আগে এই লোকটা অনেক টাকা মুনাফা করেছে একটা কাজ করে, আর 1 মাস পরেই তার এই অবস্থা। লোকটার অজান্তেই শরীরে ঢুকে পড়েছে কর্কটের মতো এক ভয়ঙ্কর রোগ। বিষয়টা শুনে চমকে গেল আজমল হোসেন। সে তখন রাজশাহীতে। পার্টনারের এই অবস্থায় সে ছুটে এলো ভারতে, আর এখান থেকেই শুরু এই গল্পের। রামপ্রসাদ দার চোখ জুলজুল করছে। কত কি যে তিনি ভাবছেন, আমি আর বিশ্বজিৎ সেটা কিছুই বুঝতে পারলাম না। দুপুর হয়ে আসছিল। আমরাও এখন না উঠতে পারলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। গল্প শোনার আগে তো বলে ফেলেছি আমাদের কোনো তাড়া নেই। এদিকে একটু শুনতেই যে দুপুর হয়ে যাবে তাকে জানতো। বিশ্বজিৎ আমতা আমতা করে বলল, এখনো গল্পটা শুরু হয়নি রামদা? রামপ্রসাদ দা হাসি মুখে বলল, হ্যাঁ রে, ব্যস্ত হোসনি। আজ নয় তো এখানে 2 ভাত খেয়ে যাস। বাড়িতে যদি শোনে তোরা আমার এখানে আছিস, আশা করি কেউ কিছু বলবে না। আমরা জানি রামপ্রসাদদার বাড়িতে আছি জানলে সত্যি আমাদের বাড়িতে কেউ কিচ্ছু বলবে না। এই ভদ্রলোকের একটা আলাদা জায়গা আছে আমাদের মনে, এবং আমাদের বাড়ির বড়রাও ওকে যথেষ্ট শ্রদ্ধা করে। আমরা মাথা নাড়ালাম। আমরা বাড়ি ফেরার ব্যাপারে আর চিন্তা করছি না। রামপ্রসাদদা অমলদাকে আমাদের খাওয়ার কথা বলে আবার গল্পে মন দিলেন। উনি আবার শুরু করলেন। হান্নান ছিল জন্মান্ধ। কোনো মতে ভিক্ষা করে তার দিন চলে যায়। ভিক্ষা করে যতটুকু উপার্জন হয় বেশিরভাগটাই দিয়ে দিতে হয় মনোজ ভাইকে। মনোজ ভাই ছিল এই এলাকার গুন্ডা। এই মনোজের কথাই একটু আগে বলেছি তোদের। হাসতে হাসতে সে নাকি মানুষের গলা নাবিয়ে দিতে পারত, ল্যাংড়া হরির কাছে শুনেছে হান্নান। টাকা উসুল করা ছাড়াও লোকটার একটা বড় ধান্দা হলো ভিখিরি খাটানো। হান্নানের মতোই আরও 10-12 জন ভিখিরি মনোজের হয়ে কাজ করত। সুরমা দেবী ক্যান্সার ট্রাস্টের সামনে বসে ভিক্ষা করলে অনেক টাকা আয় হতো ভিখারিদের। তাই এই অঞ্চলটাকেই ভিখিরি খাটানোর আদর্শ জায়গা হিসেবে বেছে নিয়েছিল কুখ্যাত মনোজ।
নানা জাতের ভিখিরি ছিল তার দলে। কেউ চোখে দেখতো না, কেউ বা আবার কাটা পা নিয়ে বসে থাকতো পথের ধারে। আবার অনেকে ছিল যারা মনোজ ভাইয়ের কৃপায় নকল সার্টিফিকেট বার করে মা অসুস্থ অথবা ছেলের অপারেশন হবে এই মর্মে টাকা সংগ্রহ করত। ভিখিরিদের ভিক্ষা চাওয়াও যে একরকমের ব্যবসা, তাই মনোজ ভাইয়ের পাল্লায় না পড়লে জানতেই পারত না হান্নান। দিনের শেষে রোজগার মন্দ হতো না। রুগী দেখতে এসে তাদের বাড়ির লোকজন পার্স খুললেই 4 আনা 8 আনা এমনকি 2-5 টাকা পর্যন্ত বার করে দিত বিনা সংকোচে। ভিখিরিদের আশীর্বাদে যদি তাদের বাড়ির মানুষটা সেরে ওঠে, বাড়ি ফিরতে পারে, সেও কি কম পাওয়া? রাতে হান্নানরা যখন হিসেব মেলাতে বসত, দেখা যেত এক একজনের কাছে 25 থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশ পাওয়া যাচ্ছে। 90 সালে সে টাকার অঙ্ক একেবারেই মন্দ ছিল না। তা যেদিনের কথা বলছি সেদিনই একটা ঘটনা ঘটেছিল। সেদিন একটু চুপচাপ থাকতে বলেছিল মনোজ তার ভিখিরি ব্যাটালিয়নকে। তার বস ভর্তি হয়েছে নাকি সুরমা দেবী ট্রাস্টে। মনোজ হান্নানদের উদ্দেশ্য করে কঠিন গলায় বলেছিল, ভাইরা, আজ কেউ গলা দিয়েও একটা আওয়াজ বের করবি না। আজ মুকুন্দ স্যার ভর্তি হয়েছেন হাসপাতালে। উনি আমাদের ধান্দার মাই বাপ, বুঝলি? সারাদিন এখানে ওনার লোকেদের আনাগোনা থাকবে। তোরা যদি এই ভিক্ষা দাও করে চিল্লেছিস না, তাহলে সব কটার গলা নামিয়ে দেব। কেউ খুশি হয়ে যদি তোদের থালায় 2-10 টাকা ফেলে যায় তাহলে অবশ্য অন্য কথা, তবে গলা তুলবি না। হান্নানের মতো আরও অনেকেই মাথা ঘামায়নি এই ব্যাপারটাতে। কে মুকুন্দ স্যার সেটা জানতেও চায়নি তারা। ওরা আদার ব্যাপারী, জাহাজের খবর দিয়ে ওদের দরকারটা কি? অন্ধ হান্নান এইটুকু বুঝতে পেরেছিল, আজ হাসপাতাল চত্বরে অন্য দিনের চেয়ে লোক অনেক বেশি। মাঝে মাঝেই ওরা ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় টুংটাং শব্দ শুনতে পাচ্ছিল। সন্ধ্যের পরে নাটা এসে গুনে দিয়েছিল হান্নানের টাকা পয়সা। তারপর খ্যাঁক করে হেসে উঠে বলেছিল, আরে মামা, আজ তো তুমি বড় লোক। বিরক্ত হয়ে একটা খারাপ কথা বলেছিল হান্নান। বড় লোক আবার কোন ফুন্নির ফুট? হ্যাঁ, যা আছে সবই তাই মনোজ মাঝে নিয়ে যাবে। মুখ চোখগুলো একটু কুঁচকে বলেছিল হান্নান। নাটা হেসে বলেছিল, মামা, এই রাগ করছো কেন? গুনে দেখলাম 1000 টাকা হয়েছে, তাই বললাম আর কি। চমকে গেছিল হান্নান। হ্যাঁ, বলিস কি রে বেটা, 1000? নাটা চোখ টিপ মেরেছিল। তাহলে আর বলছে কি মামা, কিছুটা সটকে দাও দেখি, দাও। যদিও নাটার সে চোখের ভঙ্গিমা হান্নান দেখতে পায়নি। অন্ধ হান্নান নিজের ঝোলাটা হাতড়াতে বলেছিল, বলে বাস করে কি আর কুমিরের সঙ্গে কুস্তি করা যায় রে? সত্যি জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা প্রচণ্ড কঠিন। রাতে এসে সব টাকা নিয়ে চলে গিয়েছিল মনোজ। শুধু যে হান্নানের থেকে নিয়েছিল তা নয়, প্রত্যেকটা ভিখারির থেকে নিয়েছিল গুনে গুনে তাদের সারা দিনের উপার্জন। এই টাকা নিয়ে যাওয়ার বদলে ওরা পেত 3 বেলা খাওয়া আর নেশার জিনিস। যারা প্রতিবাদ করতে যেত বা প্রতিবাদ করতে চাইতো, তাদের ভারী পাথরের সঙ্গে বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিত মনোজ মাঝি আর তার লোকেরা, অথবা গলা কেটে খালের জলে ফেলে দিত। ছোট লোকের মৃত্যুর পরোয়া কেই বা কখন করেছে? বেওয়ারিশ লাশ তুলে এনে জ্বালিয়ে দেওয়া হতো। যতক্ষণ না লাশ জ্বলছে, মাছিরা মহানন্দে ভোগ বসাতো তাদের শরীরে। এই তো জীবন ছিল ওই ভিখারিগুলোর। কোনো কোনো ভিখারি আবার পরিবার নিয়েও থাকত। হয়তো ভিখারিদের পরিবারের প্রধানেরই ছিল 2 পা কাটা, তাও তাদের আন্ডা বাচ্চা হওয়ায় কোনো অসুবিধা ছিল না। বছর বছর একটা করে বাচ্চা হচ্ছে, আর বাড়ছে ভিখিরির দল। তখন গভীর রাত, ভাদ্র মাসের প্যাচপ্যাচে রাত। সারাটা দিন ধরে গরম, তবে শেষ রাতের দিকে
বাতাসে একটু জলশীতলতা থাকে। শেষ রাতে একটু ঠান্ডাও লাগে। হান্নান গায়ের ছেঁড়া কাঁথাটা বেশ ভালো করে জড়িয়ে নিল। ওর পাশেই পড়ে রয়েছে ভিক্ষার থালাটা। ওই ফুটো থালাতেই সারাদিন ভিক্ষা সংগ্রহ করে, আবার ওই থালাতেই রাতের খাবার খেতে হয়। হান্নান শুনেছে বড়লোকেরা নাকি দামি কাঁচের থালায় ভাত খায়, আরও সেই কাঁচের থালায় ভাত খেতে খুব ইচ্ছে করে। নসিব, সবই নসিব। জন্মের পর তবুও মা বলে কেউ একজন ছিল। সে বাড়ি বাড়ি কাজ করে হান্নানকে খাওয়াতো। তারপর একদিন হঠাৎ করেই হান্নান শুনতে পেয়েছিল রেল লাইন পার হতে গিয়ে ওর মা কাটা পড়েছে। শুধু লোক দেখানোর জন্য কয়েকটা সংস্থা এগিয়ে এসেছিল হান্নানের পাশে। সে ভাগ্য অবশ্য বেশি দিন সঙ্গ দেয়নি। কাজ না করলে কেউ বসিয়ে খাওয়ায় না। সেই সময় এক সংস্থার লিডার ওকে ঢুকিয়ে দিয়েছিল এই ভিক্ষার লাইনে। আসলে জগৎটাই যে একটা ক্রাইম চেনে চলছে ওই বয়সেই বুঝে গিয়েছিল হান্নান। ঠং করে একটা ধাতব শব্দ হলো থালাটায়। এই এত রাতে কে আবার ভিক্ষা দিল? ঘুম ভেঙে গেল হান্নানের। হাতেড়ে হাতেড়ে থালাটা নাগাল পাওয়ার চেষ্টা করল ও। একটা কয়েন কেউ ফেলে গিয়েছে শূন্য থালায়। কয়েনটা হাতে চেপে ধরতেই একটা অদ্ভুত উত্তাপ অনুভব করল হান্নান। হাত যেন উড়ে যাচ্ছে। আবার 1 সেকেন্ডের মধ্যেই ঠান্ডা হয়ে গেছিল জিনিসটা। ভারী অদ্ভুত ব্যাপার। ছেলেবেলা থেকেই হান্নান ভিক্ষে করছে। শুধুমাত্র অনুভূতি দিয়ে বুঝেছে টাকা পয়সার পার্থক্য। আজ এই 62 বছর বয়সেও সে কখনোই এমন অদ্ভুত পয়সা হাতে ধরেনি, যেটা নিমেষেই গরম থেকে ঠান্ডা হয়ে যায়। আর পয়সাটা এত গরমই বা হলো কি করে? যেন আগুনের ভাঁটার মধ্যে থেকে কেউ ওটাকে তুলে এনেছে সদ্য, তারপর ফেলে দিয়েছে ওর থালায়। মাথার ভেতর কেমন যেন সমস্ত কিছু তালগোল পাকিয়ে গেল হান্নানের। ওর মনে হলো সামনের দৃশ্য ও পরিষ্কার দেখতে পাচ্ছে। জন্মান্ধের কাছে সে এক অবাক করা ব্যাপার। হাতের দিকে তাকিয়ে দেখল একটা চকচকে রূপোর কয়েন। তাতে খোদাই করা আছে একজন পাতা মুকুট পরা মানুষের মুখ। ওই যে সামনে অনেক আলো জ্বলছে। ওর পাশে ছেঁড়া বস্তা, ছেঁড়া কাঁথা জড়িয়ে শুয়ে আছে কারা যেন। ওর পাশেই যে থাকে তার নাম জানে ও। রঘুন, ডাক দিল হান্নান। ঘুমে অচেতন হয়ে আছে লোকটা, সাড়া দিল না। হান্নান আবার ডাকল, আরে আয় বেটা রঘুন। ধুর বাবা, আরে এত রাতে কেন জ্বালাচ্ছ হান্নান মিয়া? বিরক্তি নিয়ে বলে উঠল যুগ্ন। দেখ দেখ, আমার ডালাই কেটে একটা টাকা ফেলে গেছে রে। আমি পুরো চোখে দেখতে পাচ্ছি। হান্নানের কথায় ধর্মর করে উঠে বসল যুগ্ন। ও জানে হান্নান চোখে দেখতে পায় না, কোনো কালেই দেখতে পেত না। এত রাতে ভুল বকছে নাকি লোকটা? এ আমাকে দেখতে কেমন বলো তো? হক চোখে জিজ্ঞাসা করল যুগ্ন। তোর চেহারা তো পাতলা বাঁশের মতো রে। হাতে অনেক লোম, দুদিনের না কাটার দাড়ি, গালে খোঁটা খোঁটা হয়ে আছে। বল 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 বল, ঠিক বললি, ঠিক বললি। হ্যাঁ। হান্নানের কথা শুনে অবাক হয়ে গেল যুগ্ন। তার চেহারার যে বর্ণনা হান্নান দিচ্ছে তা একেবারেই ঠিক। আরেকটু বাজিয়ে দেখতে হবে। এবারে সে জিজ্ঞাসা করল, বলো তো আমার গায়ের কাঁথার রংটা কি? অত্যন্ত খারাপ একটা কথা বলে উঠল হান্নান। দাঁত কিড়মিড় করে বলে উঠল,
আরে বেকুব, আমি কি আর রং চিনি রে? আমি যে আজন্ম কিছু দেখি না। ও, 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 হঠাৎ হঠাৎ করে আজকে দৃষ্টি চলে এসেছে। এখনই আমি রং চিনব কি করে রে? হ্যাঁ, এই রে, এই দেখ, এই পয়সাটা পেয়েছি। এই দেখ, এই আমার হাতে। এটা এটা হাতে নিয়েই মনে হচ্ছে আমি আমি যেন আমি যেন সব দেখতে পাচ্ছি রে। দেখি পয়সাটা, দাও তো মামা। কি জিনিস একবার পরখ করে দেখি। হাত বাড়ালো যুগ্নু হান্নানের দিকে। হান্নান পয়সাটা এগিয়ে দিল ওর দিকে। চোখের সামনে নিয়ে এসে পয়সাটা ভালো করে দেখতে লাগলো যুগ্নু। এই ধরনের পয়সা সেও আগে কখনো দেখেনি। পাতার মুকুট পরা একজন মানুষের মুখ খোদাই করা আছে পয়সার গায়ে। যা ভারী, এ মনে হচ্ছে চাঁদির পয়সা না হয়ে যায় না। এই পয়সাটা লুকিয়ে ফেলতে হবে। যদি সেটা না করা হয় তাহলে মনোজ মাঝির খপ্পরে পড়ে যাবে জিনিসটা। আর পড়ে গেলেই তাদের ভাগ্যে কিচ্ছু জুটবে না। ও যুগ্নু, ও যুগ্নু, আমাদের সব কালো কালো দেখছি রে, সব কালো। হ্যাঁ, বলো কি মামা? বলে উঠল হান্নান। ভুরু কুঁচকে তাকালো যুগ্নু হান্নানের দিকে। হ্যাঁ রে, আমার তো সব অন্ধকার হয়ে গেল রে, সব অন্ধকার। এই পয়সাটা দেখার জন্যই বোধ হয় খোদা একটু চোখটা ফিরিয়ে দিয়েছিলেন। বিরস মুখে বলে উঠল হান্নান। যুগ্নুর একটা হাত বাঁকা, বাঁকা আঙুলগুলোয় জোর নেই। সেটাই তার ভিক্ষা করার প্রধান অস্ত্র। এই হাত দেখেই মানুষ মায়ায় পড়ে তাকে 2-10 টাকা দিয়ে যায়। হঠাৎ যুগ্নুর মনে হলো হাতটা যেন তার ভালো হয়ে উঠেছে। সে সেই হাতটা দিয়ে মাটিতে একবার চাপ দিল। হ্যাঁ, ওটাতে যেন হঠাৎ করেই সার এসেছে। লাফিয়ে উঠল যুগ্নু। এই টাকা সাধারণ টাকা নয়, এর কোনো অলৌকিক ক্ষমতা আছে। না হলে অন্ধ হান্নান ওটাকে হাতে নিয়ে সব দেখতে পাচ্ছে, সে নুলো হাতে সার পাচ্ছে। কালই ওটাকে নিয়ে গিয়ে দেখাতে হবে মঞ্জু জুয়েলার্সে। ওরা বলে দিতে পারবে এই টাকাটার ব্যাপারে। এই টাকাটা মনে হচ্ছে চাঁদির গো মামা। কাল একবার মঞ্জু জুয়েলার্সে দেখাবো নাকি? সেই ভালো, দেখাস গিয়ে। ছোট্ট উত্তর দিল হান্নান। তারপর হাত বাড়িয়ে বলল, দেখি, এখন এটা রেখে দি, দে। যুগ্নু বিনা বাক্য ব্যয় ফিরিয়ে দিল পয়সাটা। মনোজ মাঝি এই অন্ধ লোকটার ঝোলায় হাত দেয় না কখনো, জানে যুগ্নু। যুগ্নুর কাছে ওটা থাকলে নিরাপদে থাকবে না। দুপুরে খাওয়া দাওয়াটা মন্দ হলো না রামপ্রসাদদার বাড়ি। তাছাড়াও গল্পটা না শুনে ফিরে আসতেও মন চাইছিল না। কোথায় ইরাক ইরান যুদ্ধ, ইন্দিরা হত্যা, কালোবাজার আর জুডাসের পয়সা, এতগুলো লিঙ্ক একসঙ্গে কিভাবে মিলছে, আর আমাদের প্রিয় শিক্ষক মহাশয়ও কিভাবে তার সঙ্গে জড়িয়ে গেছেন, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল হাজার প্রশ্ন। খেয়ে উঠেই আবার চেপে ধরলাম রামপ্রসাদদাকে। বাকি গল্পটা তাড়াতাড়ি শুরু করুন দাদা, আর যে ধৈর্য ধরে রাখতে পারছি না। কথাটা বলল বিশ্বজিৎ। আমি একটু মুখ চোরা, আমারও একই অবস্থা, কিন্তু নিজের ভাব প্রকাশ করতে আমার একটু সংকোচ হয় সবসময়। এক খিলি জর্দা পান মুখে ঠুসে রামদা আবার শুরু করলেন। এই মঞ্জু জুয়েলার্সের মালিক শ্রীপদ ছিল আমার বিশেষ বন্ধু। সেই দিনটা ছিল 19শে আগস্ট। দিনটা এখনো মনে আছে আমার, কারণ এমন একটা ঘটনার সম্মুখীন আগে তো হয়নি কখনো, তাই দিনটা মনে রেখে দিয়েছি।
দুপুর 12টা নাগাদ শ্রীপদ পাড়ায় একটা ওষুধের দোকানে ফোন করেছিল। তখন তো আর সকলের কাছে ফোন ছিল না। এই যেমন এখন প্রত্যেক মানুষের হাতে একটা করে মোবাইল আছে, তখন ল্যান্ড ফোনেরই জামানা। এবং 90 সালে সকলের বাড়িতে ল্যান্ড ফোন থাকতো না খুব একটা। পাড়ার ওষুধের দোকান বা ওই বড় দোকানে ফোন থাকতো। এলাকার বিত্তশালী মানুষদের বাড়িতেও থাকতো ফোন। মধ্যবিত্ত মানুষদের দরকার অদরকারে সেই সব জায়গাতেই ফোন আসতো। দোকানদার ডেকেও দিতেন বিরক্ত না হয়। সেদিন ওষুধের দোকানের মালিক 11টা নাগাদ এসে আমাকে বললেন, প্রসাদবাবু, আপনার এক বন্ধু ফোন করেছিলেন। উনি আবার 12টা নাগাদ আমার দোকানে ফোন করবেন বলেছেন। বন্ধুর নাম অবশ্য বলতে পারেননি উনি। আমি 12টা নাগাদ গেলাম সেই দোকানে। ফোন এলো একটু পরেই। দেখলাম ফোনের ওপারে আমার ছোটবেলার বন্ধু শ্রীপদ। ওটা বললো তা খানিকটা এইরকম, ওর দোকানে একটা ভিখিরি এসেছিল। সে যে জিনিসটা বিক্রি করতে চাইছিল সেটা নাকি খুব একটা সাধারণ জিনিস নয়। ও জিনিস একমাত্র আমি দেখলেই বুঝতে পারবো সেটা আসলে কি। আমি যেন খুব তাড়াতাড়ি ওদের দোকানে চলে যাই। সেই সময় আমার একটা মোটর সাইকেল ছিল, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম 10 মিনিটের মধ্যে। তখন আমার বয়স কম, কতই বা হবে, ওই 24-25 বছর। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেলাম আমার যানটাতে চড়ে। গিয়ে দেখি দোকানে বেশ কয়েকজন কাস্টমার সামলাচ্ছে ব্যস্ত সেলসম্যানেরা। একজন প্রৌঢ় আমাকে দেখে এগিয়ে এলেন। কী লাগবে জিজ্ঞাসা করলেন। আমি শ্রীপদর কথা বলতেই উনি বললেন, ছোটবাবু নিচের চেম্বারে আছে, আসুন আসুন আমার সঙ্গে। তা ওই ভদ্রলোকের সঙ্গে গিয়ে ঢুকলাম শ্রীপদর চেম্বারে। মেহগনি কাঠে পালিশ করা সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো দারুণ একখানা অফিস চেম্বার। এক পাশ থেকে ভেসে আসছে কুলারের ঠান্ডা হাওয়া। চেয়ারে বসে আপন মনে কি যেন একখানা ভাবছিল শ্রীপদ। প্রৌঢ় ভদ্রলোকের গলার স্বরে ওর ঘোর ভাঙল। ছোটবাবু, উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বললেন ভদ্রলোক। সামনে একটা চেয়ার দেখে আমাকে বসতে বলল শ্রীপদ। খানিক গল্প গাছার পর ও টেবিলের দেরাজ টেনে একটা সিল্কের বটুয়া বার করলো। সাধারণত গিনির গয়না এই ধরনের কাপড়ের বটুয়ায় রাখা হয়। বটুয়াটার ফাঁস খুলে ও একটা রূপোর কয়েন বার করে আমার সামনে রাখলো। তারপর বলল, হেই, এটা একবার ভালো করে দেখ তো। 5 বছর হয়ে গেল বাবার ব্যবসায় বসেছি, কিন্তু এমন কয়েন তো আমি আগে কখনো দেখিনি। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম কয়েনটা। রূপোর তৈরি বেশ ভারী একটা পয়সা। এই রকমের পয়সা আমিও আগে দেখিনি। তবে পয়সাটা দেখে মনে হলো কোথাও যেন একটা এর ছবি দেখেছি, কিন্তু সেই মুহূর্তে কিছুতেই মনে করতে পারলাম না যে কোথায় দেখেছি এই জিনিস। বরঞ্চ আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই জিনিসটা একটা ভিখারি বেচতে এসেছিল বললি না? এটা সে পেলই বা কোথায়? শ্রীপদ একজনকে ডেকে চা আনতে বলে আমার দিকে তাকালো। তারপর বলতে শুরু করলো, কাছেই সুরমা দেবী ট্রাস্টের নামে এক ক্যান্সার ফাউন্ডেশন আছে। সেখানে দেশি বিদেশি অনেক ডাক্তারই আসেন। সেই কারণে সেখানে অনেক রোগীও আসেন। সেই হাসপাতালটার সামনেই এই ভিখারিদের আড্ডা। সেখানেই এক নুলো ভিখারি, নাম হচ্ছে যুগ্নু, ওই এটা বেচতে এসেছিল। শখানেক টাকা দিয়ে আপাতত তাকে বিদায় করেছি। বলেছি দিন 2 পরে এসে বাকি টাকা নিয়ে যেতে। যদি ভালো জিনিস হয় তাহলে ভালো দামই দেব। কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ পয়সা নয়। যদি তুই একটু খুঁজে দেখিস এটা আসলে কোথাকার পয়সা, তাহলে আমার খুব উপকারী হয় ভাই। আমি বললাম, এটা আপাতত তোর কাছেই থাক। তবে এ যদি একটা ছবি পাওয়া যেত তবে ওই খোঁজ খবর করা যেত, এই আর কি। ছবির ব্যবস্থা হয়ে গেল 15 মিনিটের মধ্যে।
কাছেই এক স্টুডিওর ছেলেকে ক্যামেরা সমেত ডেকে পাঠালো শ্রীপদ। সে দ্রুত ছবি তুলে আমাকে দিয়েও দিল। আগে এক রকমের ক্যামেরা পাওয়া যেত, যেটাতে নেগেটিভ ছাড়া তাড়াতাড়ি ছবি বেরিয়ে আসতো শাটার টানার সঙ্গে সঙ্গে। সেই ক্যামেরা দিয়ে সাদা কালো ছবি তোলা হলো। শ্রীপদের দোকান থেকে আসার আগে ও বলল, ভাই একটু তাড়াতাড়ি দেখ না, যদি কিছু খুঁজে পাস। ওকে আশ্বাস দিয়ে আমি বেরিয়ে এলাম। পয়সাটা নিয়ে আমি প্রথমে গেলাম আমার এক শিক্ষকের কাছে। উনি ছিলেন পণ্ডিত মশাই। নানা বিষয়ে অগাধ জ্ঞান ছিল ওর। উনি বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলেন পয়সাটা। তারপর বললেন, অনেক প্রাচীন জিনিস এটা, মনে হচ্ছে ১,৫০০ বছরেরও পুরনো কোনো পয়সা এটা। দেখতে অনেকটা ওই কারাকেলা কয়েনের মতো। এর ওপর যে রাজার ছবি খোদাই করা রয়েছে, ওই পাতার মুকুট পরা রাজা তেমনটাই প্রাচীন জেরুজালেমে দেখা যেত। আমাকে একটা দিন সময় দাও। আমি যা সন্দেহ করছি যদি সেটাই সত্যি হয়, তাহলে এই জিনিসের দাম কিন্তু অনেক। তুমি বরং কাল একবার এসো, আশা করি কাল এই ব্যাপারে তোমাকে জানাতে পারবো। ছবিটা স্যারের বাড়িতে রেখেই বেরিয়ে এলাম। পরের দিন আমিও একটু এদিকে ওদিকে খোঁজ করলাম সকাল থেকে। প্রথমে গেলাম ন্যাশনাল লাইব্রেরি। কয়েকটা বই খোঁজার পরে বিবলিক্যাল আর্কিওলজি নিয়ে একটা বই পেলাম। বইটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল ৭৬ সালে। সেই বইতে দেখতে পেলাম যে কয়েনটার বিষয়ে খুঁজছি তার একটা ছবি, দ্য গ্রেট জুডাস কয়েন। খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম লাইব্রেরির লম্বা বেঞ্চটায়। ৩০টা রূপোর পয়সার লোভে ভগবান যিশুর প্রিয় শিষ্য জুডাস ষড়যন্ত্র করে তার প্রভুর সঙ্গে। তার সন্তান সম্ভবা স্ত্রীকে একটু ভালো রাখার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য ওই টাকার বিনিময়ে সে বিকিয়ে দেয় তার পবিত্রতা। কিন্তু সেই কয়েন একটা ভিখিরির কাছে এলো কি করে? মাথা ঘুরতে লাগলো আমার। যতদূর জানতাম এই কয়েনের সংরক্ষণ করা আছে সেন্ট অ্যাজেলার প্যারিস চার্চে। তাহলে এখানে এলো কি করে? বেলার দিকে স্যারের বাড়িতে যেতেই তিনি ছুটে এলেন। এই কয়েন তুমি এখানে কোথায় পেলে? শুধু ছবি আছে নাকি নাকি চাক্ষুষও দেখেছো সেই জিনিস? আমি বললাম যে আমার বন্ধুর দোকানেই আছে ওই কয়েনটা, এবং সেই আসল কয়েনটার ছবি আমি তুলে এনেছি। স্যারকে এবার যেন একটু চিন্তিত দেখালো। উনি বললেন, যদি সম্ভব হয় তাহলে একদিনের জন্য জিনিসটা আমার কাছে রেখে যেও। অমন সম্পদ যদি আরো ভালো করে পরীক্ষা করে দেখতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। রাজি হয়ে গেলাম স্যারের কথায় যে ওকে আমি কয়েনটা কয়েকদিনের জন্য দেব। স্যারের বাড়ি থেকে বেরিয়ে সোজা গেলাম শ্রীপদর মঞ্জু জুয়েলার্সে। সেদিন প্রচুর মানুষের ভিড়। সোনার দাম তো খুব বেশি ছিল না তখন। পুজোর আগে অনেকেই কেনাকাটা করতেন। সেদিন আর ওই প্রৌঢ় আমাকে শ্রীপদর ঘর অবধি নিয়ে গেল না। আমি একাই গেলাম। দেখলাম আগের দিনের মতোই নিজের সাজানো চেম্বারে বসে আছে ও। গালে হাত দিয়ে কি যেন ভাবছে। আমি ওর সামনে দাঁড়িয়ে গলা খ্যাঁকারি দিতেই ও একটু চমকে উঠল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? একদিনেই কেমন যেন শরীর ভেঙে পড়েছে ওর। এমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল শ্রীপদকে। ও আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা আমাকেই প্রশ্ন করল, কিছু কি জানতে পারলি নাকি? মাথা নাড়লাম যে অনেক কিছু জেনেছি, কিন্তু তার আগে জানতে হবে ওর কি হয়েছে। একদিনেই এত ভেঙে গেছে কেন ও শরীর? মনে তো হচ্ছে না রাতে ভালো মতো ঘুমিয়েছে। জিজ্ঞাসা করলাম, বলছি ভাই বলছি, কিন্তু তার আগে বল তোর কি হয়েছে? ও যা বলল তা শুনে আমার একটু খারাপ লাগলো। ও বলল,
কাল ওর বাড়িতে খুব বড় ধরনের একটা ঝামেলা হয়ে গেছে। ও একটা মেয়েকে ভালোবাসে। ওর বাবা মা তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজিও ছিলেন, কিন্তু হঠাৎ করেই বেঁকে বসেছেন ওর বাবা। মেয়ের মধ্যে নাকি খুঁত আছে। ওদিকে ও সিদ্ধান্ত নিয়েছিল বাবা না মানলেও যে করেই হোক ওই মেয়েকেই ও বিয়ে করবে। কিন্তু সেখানেও নাকি একটা বড় ঝামেলা। কাল ওর প্রেমিকার পাড়া থেকে কেউ ফোন করে জানিয়েছে যে মেয়ে নাকি ভালো না। ও নিজে ব্যাপারটা দেখতে গিয়ে দেখেছে ঘটনাটা সত্যি। হঠাৎই কাল ফোন আসার পরে ও ওই মেয়েটির বাড়িতে চলে যায় এবং গিয়ে দেখে মেয়েটি একটি অন্য ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। তারপর থেকেই ওর মনটা খারাপ। ও যেন মেয়েটার বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছে না। শ্রীপদকে স্তোক দেওয়ার ক্ষমতা আমার ছিল না, তবুও নিজের মতো করে চেষ্টা করলাম বোঝানোর। যদি ওই মেয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে জীবন ওর আরও দুর্বিষহ হয়ে উঠত। আমার কথা কতটা ওর কানে গেল তা জানি না। একইভাবে মন খারাপ করে বসে থাকলো ও। আমি পরিস্থিতি সহজ করবার জন্য এইবার আসল কথাটা পারলাম। শোন শ্রী, কাজের কথায় আসি। তোর কাছে যে রূপোর টাকাটা আছে ওটা জুডাস কয়েন। ওই পয়সার জন্যই জুডাস প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বলিস কি? আমার কথা শুনে চমকে উঠল শ্রীপদ। বলার মতো তেমন কিছুই ছিল না ওর, বরং আমার দরকার ছিল সেই ভিখিরিটাকে যার কাছে ওই পয়সাটাও পেয়েছে। আমি ওকে বললাম যে পরেও ও সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, আগে ও আমাকে সেই ভিখিরিটার সঙ্গে দেখা করাক। ও বলল ওদের দোকানের সেলসম্যান নাটুবাবুই নাকি কথা বলেছে ভিখারিটার সঙ্গে। শ্রীপদ সরাসরি কথা বলেন, আর সেই দিনই ওই ভিখারিটার পুরো টাকা নিতে আসার কথা। শ্রীপদ বেশ চিন্তিত গলায় বলল, ওটা যদি জুডাস কয়েন হয় তাহলে তো রাষ্ট্রের সম্পত্তি। মিউজিয়াম অথরিটিকে তো খবর দেওয়া উচিত নাকি? কথাটা যে শ্রীপদ খুব একটা মন্দ বলেছিল তা কিন্তু না, কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওই ভিখারির সঙ্গে কথা বলার পরে মিউজিয়ামে যোগাযোগ করব, কিন্তু তার আগেই গল্পের রণে ভঙ্গ দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন আমাদের প্রিয় শিক্ষক মহাশয়। ওর এই এক স্বভাব, গল্প বলতে বলতে হঠাৎ করেই থেমে যান। এরকম মাঝপথে গল্প থামিয়ে দিলে কার ভালো লাগে? আমি আমার মিতভাষী স্বভাব বর্জন করেই বলে উঠলাম, ও রামপ্রসাদ দা, এইভাবে গল্প থামিয়ে দিলেন কেন? এরপর কি হলো? বাইরে কখন যেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসছে। রামদার পোষা পাখিগুলো কিচিরমিচির জুড়ে দিয়েছে। বাড়ির গাছগুলোয় বাসা বাঁধা পাখিরাও সব এক এক করে ফিরে আসছে অফিস টাইমের বাবুদের মতো। রামপ্রসাদদার এই বাড়িতে বিকেলের শেষ প্রহর দেখতে বেশ ভালো লাগে। চুলে হাত লাগালেন রামপ্রসাদদা, চশমাটা চোখের থেকে নামিয়ে বার্মা কাঠের চেয়ারের চওড়া হ্যান্ডেলে রাখলেন। তারপর চোখ বুজে আবার বলতে শুরু করলেন। বেলা পড়ে আসার আগেই সেই ভিখারিটা ওর টাকা নিতে এলো মঞ্জু জুয়েলার্সে। সেলসম্যানদের বলাই ছিল লোকটা এলেই যেন পাঠিয়ে দেওয়া হয় শ্রীপদর চেম্বারে। ওরাও তাই করল। একজন এসে স্ত্রীকে খবর দিল যে লোকটা এসেছে। খানিক পরে সেই প্রৌঢ় ভদ্রলোকের পেছন পেছন শ্রীপদর চেম্বারে ঢুকল রোগা মতো একটা লোক। লোকটার একটা হাত বাঁকা। সেই বাঁকা হাতটা তুলে কোনো মতে নমস্কার করল শ্রী আর আমাকে উদ্দেশ্য করে। আমরা ওকে চেয়ারে বসতে বললাম। লোকটা আমাদেরকে কয়েকদিন আগে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো বলল, যে ঘটনার কথা আমি আগেই বলেছি, মানে ওই হান্নান আর যুগ্নুর কথা। যে লোকটা শ্রীপদের চেম্বারে এসেছিল তার নামই হলো যুগ্নু। প্রথমটায় যুগ্নুর কথা শুনে একটু যেন চমকে গেলাম।
এই পয়সাটা হাতে নিয়ে ওর নাকি ব্যাঁকা হাতটাতেও বল পেয়েছিল। জন্মান্ধ হান্নান নাকি দেখতে পাচ্ছিল সব কিছু। ব্যাপারটা কেমন যেন অবাস্তব। ওরই মুখে শুনলাম সেদিন মুকুন্দ দাস নামে কোনো একজন বড় কালোবাজারের ব্যবসায়ী ওদের ক্যান্সার ফাউন্ডেশনে ভর্তি হয়েছে। সেদিন রাতের অন্ধকারে কেউ একজন ফেলে গিয়েছিল এই কয়েনটা হান্নান নামক জন্মান্ধ ভিখারিটার থালায়। প্রত্যেকটা ব্যাপার কেমন যেন খটোমটো লাগছিল। আমরা 5 টাকা ভিখারির হাতে দিয়ে বললাম, এর চেয়ে বেশি টাকা ওই কয়েনের জন্য দেওয়া যাবে না। করে 500 টাকা পেয়ে সেই যুগ্ন নামের লোকটা তো মহা খুশি। আমি ওকে বললাম প্রয়োজন হলে ও যেন আমাদের সহযোগিতা করে। খুশি মনে মাথা নাড়তে নাড়তে চলে গেল সে। পরের দিন ফিরিয়ে দেওয়ার কথা বলে কয়েনটা আমি সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম শ্রীপদর দোকান থেকে। ওই দিনই স্যারকে জিনিসটা দিয়ে দিলাম। তিনি তো জিনিসটা হাতে পেয়ে প্রচণ্ড আনন্দ পেলেন। বললেন, কাল এসে এটা নিয়ে যেও। হ্যাঁ, কয়েনটা দিয়ে চলে আসছি, হঠাৎ মনে হলো স্যারকে একটু সাবধান করে যাই। কেন মনে হয়েছিল সে কথা আমি জানি না। স্যারকে সাবধান করবার সঙ্গে সঙ্গে উনি খুব জোর হাসলেন। তারপর বললেন, এই জিনিসের জন্য ঈশ্বর প্রাণ দিয়েছেন বলে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, হ্যাঁ বা না কি বলবো সেটা ঠিক ভেবে পেলাম না। তখন আমি আসলে চেষ্টা চালাচ্ছি একটা চাকরির। কয়েকটা স্কুলে ইন্টারভিউ দিয়েছি। 1 সপ্তাহ আগেই একটা ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। খুব একটা ভালো হয়নি। 2-1 দিনের মধ্যেই খবর পাওয়ার কথা, ধরেই নিয়েছিলাম যে হবে না। এই সব ভাবতেই বেরিয়ে এলাম স্যারের বাড়ি থেকে। পরের দিন স্যারের বাড়িতে গিয়ে শুনি গত রাতে বিরাট বড় একটা ঝড় বয়ে গেছে ওদের পরিবারের ওপর দিয়ে। স্যারের স্ট্রোক হয়েছে মাঝরাতে। অত রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কিছুই পাওয়া যাচ্ছিল না। শেষে পাড়ার ছেলেরা মিলে একটা ট্যাক্সির ব্যবস্থা করে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে। স্যারের ছেলে আর বৌমা হাসপাতালেই আছে। উনি আসলে বিপত্নিক মানুষ ছিলেন। বাড়িতে একটি কাজের মেয়ের সঙ্গে কেবলমাত্র ওর 10 বছর বয়সী নাতি ছিল। সেই কাজের মেয়েটার মুখেই সমস্ত কিছু শুনলাম। 1 সেকেন্ডের জন্য মনে হলো, আচ্ছা ওই কয়েনটার জন্যই এসব কিছু হলো না তো? তার পরক্ষণেই মনে হলো কি সমস্ত ভাবছি আবোল তাবোল। স্যারের বাড়ি থেকে বেরিয়ে আসব, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো। ফিরে দেখি স্যারের নাতি দাঁড়িয়ে আছে। ওর এক হাতে খেলনা পিস্তল আর অন্য হাতে সেই সিল্কের বটুয়া ধরা। ও আমাকে বলল, তোমার নাম রামপ্রসাদ চৌধুরী? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। দাদু তোমাকে এটা দিতে বলেছে, আর বলেছে 30টা পয়সার সব কটাই কিন্তু রোমের মিউজিয়ামে নেই। অনেকগুলো পয়সা বিভিন্ন সময় হারিয়ে গেছিল, তবে এই পয়সা নাকি যার কাছেই যায় তার ভালো হয় না। এটা খুব সাবধানে রাখতে বলেছে দাদু। বাচ্চা ছেলেটা ডান হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। ছেলেটাকে যেন ওর দাদুই কথাবার্তাগুলো মুখস্থ করিয়ে দিয়েছিল আমাকে বলতে হবে বলে, না হলে এত কিছু ওর জানার কথা নয়। বটুয়াটা রোদের আলোয় ঝলমল করছিল। লাল রঙের বটুয়াটা দেখে মনে হচ্ছিল ওটা যেন কেউ রক্ত দিয়ে স্নান করিয়েছে। দেখলেই বুকটা কেমন ধড়াস ধড়াস করে ওঠে। ঈশ্বরের রক্ত লাগা পয়সাটা এখনই গিয়ে ফিরিয়ে দিই সেই মিউজিয়ামে। বটুয়াটা নিয়ে স্যার যে হাসপাতালে ভর্তি সেখানে চলে গেলাম। স্যারের ছেলে জানালো যে এখন কাউকে দেখা করতে দিচ্ছে না, তবে অবস্থা আগের থেকে বেশ খানিকটা ভালো। কাল যে অবস্থায় আনা হয়েছিল তার থেকে আরো একটু বেশি দেরি হলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। বাড়ি ফিরলাম প্রচণ্ড মন খারাপ নিয়ে। নিজেকে কেমন যেন দোষী মনে হচ্ছিল আমার। আমি যদি ওই অভিশপ্ত কয়েনটা স্যারের হাতে না দিতাম
তাহলে হয়তো এমন বিপদ ঘটতো না। বাড়ি আসার সঙ্গে সঙ্গে বাবা মা বললেন একটা চিঠি এসেছে আমার নামে। মা তখনও জীবিত ছিলেন। চিঠিটা ইছাপুরের যে স্কুলটায় গত সপ্তাহে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম সেইখান থেকে এসেছে। চিঠিটা পড়ে মনটা আনন্দে নেচে উঠল। চাকরিটা আমি পেয়ে গিয়েছিলাম। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা দেখা করতে বলেছে আমাকে। সকালটা যেমন মন খারাপ দিয়ে শুরু হয়েছিল তেমন আর রইল না। কেমন যেন স্বার্থপরের মতো আনন্দে মেতে উঠলাম। সেদিনই বেলার দিকে গেলাম মঞ্জু জুয়েলার্সে। ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমের মধ্যে পুজোর আগের আবহাওয়া। আকাশের দিকে তাকালেই মন ভালো হয়ে যাচ্ছিল। দুধ সাদা মেঘেদের আনাগোনা সারা আকাশটা জুড়ে। মঞ্জু জুয়েলার্সে ঢুকে শুনি শ্রীপদ আসেনি তখনও। ভিড়ের মধ্যে বসে না থেকে বাইরে বেরিয়ে এসে ঘোরাঘুরি করতে লাগলাম। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সুরমা দেবী ক্যান্সার ফাউন্ডেশনের সামনে। বেশ ব্যস্ত জায়গা। রুগী আর রুগীর বাড়িতে লোকজনের ঠেলাঠেলি আর গুঁতোগুঁতি লেগেই আছে। এইখানেই কোনো একটা ভিখারি পেয়েছিল সেই কয়েনটা। মাঝে মাঝে একটা দুটো অ্যাম্বুলেন্স আর ট্যাক্সি এসে দাঁড়াচ্ছে ক্যান্সার ফাউন্ডেশনের বাইরে। ভালো করে খেয়াল করে দেখলাম একটাও ভিখিরি নেই সেখানে। ব্যাপারটা কি? অগত্যা একটা চায়ের দোকানে এক ভাঁড় চা নিয়ে দাঁড়ালাম। দোকানটা বেশ ফাঁকাই ছিল। সকালের বানানো ঘুগনির ওপর উড়ে এসে বসছিল একদল মাছি। পাশেই পড়েছিল শুকিয়ে কাঠ হয়ে যাওয়া পাউরুটি। এত বেলা অবধিও বোধহয় তেমন বিক্রি হয়নি কিছুই। চায়ের দোকানিকে জিজ্ঞাসা করলাম, এ ঘুগনি পাউরুটি বিক্রি হয়নি নাকি? তা ওগুলো ওরকম খোলা অবস্থায় ফেলে রেখেছেন যে? আর বলেন কেন, সকাল 10:30টার মধ্যে অন্যদিন ঘুগনির হাঁড়ি ফাঁকা হয়ে যায়, পাউরুটি পর্যন্ত বাঁচে না। এখানে যত ভিখিরি বসে থাকে তারাই খেয়ে নেয় সব। কাল রাতে এক ঝামেলা বাঁধলো, তারপর সব শুনশান। রাতে কি হয়েছে? আবার জিজ্ঞাসা করলাম আমি। চাওয়ালা একইভাবে বলল, হান্নান নামের এক অন্ধ ভিক্ষুক ওই ওদিকটায় বসে ভিক্ষা করত। তার পেটে ছুরি মেরেছে আর এক ভিক্ষুক। ওদের মালিক মনোজ মাঝি এসে দেখে যে হান্নান পেট চেপে যুগ্নুকে গালাগাল দিতে দিতে বলছে, আমার টাকা মেরেছিস, আমার টাকা মেরেছিস, রূপোর টাকাটাও বেচে খেয়ে নিয়েছিস। মনোজ হান্নাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মরে যায়। যুগ্নু এলাকা থেকে পালাচ্ছিল, কিন্তু মনোজের লোক তাকে ধরে বেধড়ক মেরেছে। সে এখন হাসপাতালে ভর্তি, আর মনোজকে পুলিশে তুলে নিয়ে গেছে যুগ্নুকে মারার জন্য। সেই থেকে ভিখারিরা ভয় পেয়ে আর কেউই এই তল্লাটে বসার সাহস করেনি সকাল থেকে। 1 মিনিটের জন্য মনে হলো যে ব্যাপারটা ভীষণ ঘোর আলো। মুখ থেকে হঠাৎ করেই কথাটা বেরিয়ে এলো, একটা ভিখিরিকে ছুরি মারার জন্য আরেকটা ভিখিরিকে এত মেরেছে তাদের মনিব। বাবা, ভিখিরিদেরও আবার মনিব হয় নাকি? চাওয়ালা যেন এতক্ষণে গল্প করবার একটা রসদ পেয়ে গেল। সে বলে উঠল, আরে স্যার, এই মনোজ গুন্ডার মেন ধান্দাই তো ভিখারি খাটিয়ে খাওয়া। সারা দিন ওদের আয়ের ভাগ নেয় হারামজাদা, আর ওদের খেতে দেয়। ও ভিখিরি ব্যাটালিয়ানকে হুঁশিয়ার করেছিল ওর মালিক অসুস্থ হয়ে ক্যান্সারে হাসপাতালে ভর্তি হয়েছে, চেঁচামেচি না করতে। ওদিকে যুগ্নু ছুরি মেরে বসেছে। মনে পড়ল আগের দিনে এই সমস্ত কথাই মঞ্জু জুয়েলার্সে আমাদেরকে বলেছিল যুগ্নু। মনোজ মাঝি, মুকুন্দ দাস। চায়ের দাম দিয়ে আমি মুকুন্দ দাসের খোঁজে ক্যান্সার ফাউন্ডেশনের ভেতরে ঢুকলাম, কিন্তু লোকটার সঙ্গে দেখা করতে পারলাম না। হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করতে দিলেও ওর বডিগার্ডদের পাঁচিল পেরিয়ে দেখা করা খুব মুশকিল। ভয়ঙ্কর চেহারার এক একজনের সে কি ড্যাঁড়া ব্যাকা প্রশ্ন। কেন বসের সঙ্গে দেখা করবেন, কি চাই? শেষে সমস্ত আশা ছেড়ে দিয়ে বেরিয়ে এলাম বাইরে। চায়ের দোকানি থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যুগ্নু নামের লোকটা ভর্তি আছে কাছেরই একটা হাসপাতালে। বিকেলের দিকে চলে গেলাম যুগ্নুর সঙ্গে দেখা করতে। সঙ্গে কিছু ফলও নিয়ে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখলাম ওর স্থান হয়েছে মাটিতে। শ্বাস প্রায় নিতেই পারছে না।
একজন খিটখিটে স্বভাবের নার্স আমাকে বলল ওর অবস্থা খারাপ, মরতে পারে যে কোনো মুহূর্তে। ডাক্তার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, এখন ওই মাটিতে শুয়েই মরণের প্রহর গুনছে। আমাকে দেখে চিনতে পারল যুগ্ন। ওর পাশে ফলের প্যাকেটটা রাখতে একটু হাসির ঝলকও দেখলাম যেন ও ঠোঁটের কোণায়। হাঁপাতে হাঁপাতে ও আমাকে বলল, বাবু এই টাকাটা বড় খারাপ বাবু, ওটা ফেলে দেন। ওই টাকার জন্যই আমি হান্নান মামাকে মেরে ফেলেছি বাবু। ওই তো পেয়েছিল টাকাটা, আমি লোভে পড়ে ওর বিশ্বাস ভেঙেছি বাবু। একটা লোক ওই টাকাটা খুঁজছিল, আমার ভয় করলো। হান্নান মামা দেখি লোকটার সঙ্গে কী সব গুজগুজ করছে। কাল হান্নান মামা আমার কাছে টাকাটা চেয়েছিল, দিতে পারিনি। ওটা তো আপনাদের বেচে দিয়েছি। এক সময় ঝগড়া বাঁধলো, আমি টাকাটা খেয়ে ফেলেছি বলায় মামা আরও রেগে গেল। ওর ঝোলা থেকে একটা ছুরি বের করে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমিও নিজেকে বাঁচাতে ওই ছুরিটা ওর হাত থেকে কেড়ে নিয়ে ওরই পেটে ঢুকিয়ে দিলাম বাবু। তারপর মনোজ ভাইয়া এসে পড়ল। সবটা জানতে পেরে সেও আমার কাছে পয়সাটা চাইল, দিতে পারলুম না বাবু। এই মরাটা মেরেছে। আমি আপনাদের কথা কিছু বলিনি বাবু, আমি আপনাদের কথা কিছু বলিনি। যুগ্নুর মুখের দিকে তাকিয়ে মনে হলো সত্যি আর খুব একটা বেশি সময় নেই ওর হাতে। গর্বের শাস্তি ভোগ করছে বেচারা। আমার মনে হলো কোথাও না কোথাও এই ঘটনার সঙ্গে মুকুন্দ দাস জড়িয়ে আছে, কারণ মুকুন্দ ক্যান্সার ফাউন্ডেশনে ভর্তি হবার পরেই টাকাটা হান্নানের হাতে এসেছে। তাই একবার যে করেই হোক লোকটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে, আর খুঁজে বার করতে হবে সেই লোকটাকে যে অত রাতে অন্ধকারে ওই কয়েনটা হান্নানের থালায় ফেলে দিয়ে গিয়েছিল। সেই লোকটাই যে আবার টাকাটা ফেরত নিতে এসেছিল এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একবার ফেলে গিয়ে থাকলে আবার কেন নিতে এলো? মনেই ছিল না টাকাটা আমার পকেটে আছে। মুকুন্দকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সবে মাত্র মোটরসাইকেলটা স্টার্ট দিয়েছি, একটা অ্যাম্বাসেডার গাড়ি এসে ধাক্কা মারল আমাকে পেছন থেকে। ছিটকে পড়লাম রাস্তার অন্যদিকে। গাড়ির ভেতরে বসে থাকা লোকটা বেরিয়ে এসে আমাকে তুলে রাস্তার পাশে বসালো, কপালের ঘাম মুছতে লাগলো নিজেই। তারপর বলল, খুবই দুঃখিত দাদা, হ্যাঁ দেখুন দেখি কত বড় একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল, ভাগ্যিস কিছু হয়নি। অ্যাক্সিডেন্টটা দেখে ততক্ষণে রাস্তায় লোক জড়ো হয়ে গিয়েছিল। একজন তো মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসছিল ওই চালকটার দিকে। আমি ওদেরকে হাত তুলে আটকে বললাম আমার কিছু হয়নি, ওরা যেন ফিরে যায়। অ্যাম্বাসাডারের মালিকের সঙ্গে আলাপ হলো আমার। ওর নাম আজমল হোসেন। ভদ্রলোক নিজেই একটা মোটরসাইকেল সারাইয়ের দোকানে নিয়ে গেলেন আমাকে। মেকানিক সব কিছু দেখে বলল বাইকের তেমন কোনো ক্ষতি হয়নি। আমি মাস্টারি করি শুনে ভদ্রলোক তো দারুণ খুশি। ওর কাছ থেকে বিদায় নিয়ে আসতে আসতে সন্ধে হয়ে গেল। উনি নাকি এই অঞ্চলে এসেছেন ওর কোনো অসুস্থ বন্ধুকে দেখতে। সন্ধেবেলায় আবার গেলাম মঞ্জু জুয়েলার্সে। শ্রীপদ আমাকে দেখে বলল, ম্যানেজার কাকু বলেছিলেন তুই দুপুরে এসেছিলি, তারপর এই সারাদিন কোথায় ছিলি তুই? সারাটা দিনের সমস্ত ঘটনা খুলে বললাম ওকে। আমি পথে আসতে আসতে একটা পরিকল্পনা করে ফেলেছি। সেই পরিকল্পনাটার কথাও জানালাম শ্রীপদকে। ওকে বললাম, রাতে আমি ভিখিরিদের বসার জায়গাটায় বসে থাকব। যে লোকটা কয়েন খুঁজতে আসছে সে আজও নিশ্চয়ই একবার না একবার আসবে ওখানে। রাতে কিন্তু যুগ্ন ওকে দেখেনি, দেখলে পরে আমাকে বলতো। একটা ফাটকা আমাকে খেলতেই হবে। যদি সে আসে তাহলে তো হয়েই গেল, আর যদি নাও আসে তাহলে তো কিছুই না। কৌতূহল যখন একবার হয়েছে তখন নিরসন না করা পর্যন্ত বুকের ভেতরটা একটা খচখচানি থেকে যাবে। কেন যে কয়েনটা খুঁজছে কেউ, সেই কি ওটা রেখে গিয়েছিল হান্নানের থালায়?
রিকে বললাম কয়েনটা সামলে রাখতে। ওটা মোটেও ভালো জিনিস নয়। হতেও পারে ওটার খারাপ প্রভাবেই স্যারের স্ট্রোক হয়েছে, যুগ্ন হান্নানের পেটে ছুরি মেরেছে। পরিকল্পনার আরেকটা ভাগ হলো শ্রীপদ পুলিশকে নিয়ে দাঁড়িয়ে থাকবে একটু দূরে, কোনো রকম ঝামেলা হলে ও এগিয়ে আসবে। রাত 10টার মধ্যে ভেকিরি ছদ্মবেশ নিয়ে ফেললাম। হাড়ির নিচের ভূষকালি মাখলাম সারা শরীরে। ছেঁড়া একটা জামা আর একটা লুঙ্গি পরে গায়ে একটা ছেঁড়া চাদর জড়িয়ে গিয়ে বসলাম সুরমা দেবী ক্যান্সার ফাউন্ডেশনের সামনে। কতগুলো কুকুর ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে এলো আমার দিকে। ভয় করতে লাগলো। মনোজ বা মুকুন্দর গুন্ডাদের না হয় শ্রীপদের পুলিশ এসে ঠেকিয়ে দেবে, কিন্তু এই সারমেয় কুলকে আমি ঠেকাবো কি করে? ওই রাতেও সেখানে ছিল মানুষের ভিড়। কয়েকজন তো আমাকে আসল ভিখিরি ভেবে সামনে কয়েকটা 1 টাকার কয়েন ফেলে দিয়ে গেল। ভালোবাসা মনে ভিখারি করেছে, গান আছে। কিন্তু কৌতূহল কাউকে ভিখারি করেছে বলে কেউ কখনো আগে শুনেছে কি? আমাকে করেছিল। হাতে ঘড়ি ছিল না, কাজেই ঠিক বুঝতে পারছিলাম না যে কত সময় হয়ে গেছে। সারমেয়গুলো অনেক আগেই আমার প্রতি আগ্রহ হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিল। আমি মোটামুটি নিশ্চিন্তেই বসেছিলাম একটা গাছের তলায়। আশেপাশের পরিস্থিতি দেখে অনুমান করতে পারছিলাম রাত গভীর হয়েছে। পথে কমে এসেছিল লোকজনের চলাচল। 1-2 সাইকেল রিক্সা যারা এতক্ষণ চলাফেরা করছিল তাদেরও এখন আর দেখতে পাচ্ছিলাম না। সারমেয় কুলের কাছে ছুটি পেলেও একপাল মশা কোথা থেকে উড়ে এসে আমাকে প্রায় জব্দ করে ফেলেছিল। মনে মনে একটা ভয় কাজ করছিল। ঠিক 1 বছর আগেই কলকাতার রাস্তায় ঘুরে বেরিয়েছে স্টোনম্যান। কয়েকজন পথের ভিখিরি তার শিকার হয়েছিল। ভয় হচ্ছিল সেই স্টোনম্যান যদি আবার ফিরে আসে, আমাকে ভিখারি ভেবে মেরে রেখে চলে যাবে না তো? একভাবে বসে থাকতে থাকতে একটা তন্দ্রা মতো এসেছিল। মশার সঙ্গে যুদ্ধ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা ঠিক জানি না। রাত তখন কটা হবে, একটা খচখচ শব্দে ঘুমটা আমার ভেঙে গেল। চোখ মেলতেই বুঝতে পারলাম আমার কাছে কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে। শরীরের সবকটা ইন্দ্রিয় বলে উঠল, সে এসেছে। সামনের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ইচ্ছে করে একটা ঝোলা নিয়ে গেছিলাম সঙ্গে করে, যে লোকটা কয়েন খুঁজছে তাকে বোকা বানানোর জন্য। সে আমার ঝোলাটা তুলে অবশ্যই খোঁজার চেষ্টা করবে। ঘুমের ভান করে পড়ে রইলাম গাছতলায়। যে এসেছে সে নিশ্চয়ই একটু অবাক হয়েছে, কারণ এখানে অনেকগুলো ভিখিরি একসঙ্গে থাকে। সেখানে আমি একা শুয়ে আছি। অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর অনুভব করলাম কেউ আমার ঝোলাটা তুলে নিয়েছে আমার পাশ থেকে। এক ঝটকায় উঠে বসে চেপে ধরলাম লোকটার হাত। বয়স তখন কম, শরীরেও ছিল হাতির মতো শক্তি। বন্ধুরা মিলে বাজি ধরে বিয়ের বাড়িতে মাংস আর মিষ্টি ফাঁকা করে দিতাম। যার হাতটা চেপে ধরেছিলাম সে হয়তো আমার চেয়ে বেশ দুর্বল ছিল। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে একসময় হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। অন্ধকারের মধ্যেও খেয়াল করতে পারলাম সে নিজের কোমরের কাছে অন্য একটা হাত দিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। বুকটা ছ্যাঁত করে উঠল আমার। কোনো আগ্নেয়াস্ত্র নেই তো লোকটার কাছে? মুখ থেকে বেরিয়ে এলো কথাগুলো, কোনো রকম চালাকি করবেন না, পুলিশের লোক কাছেই আছে। লোকটা এইবার শান্ত হলো। একটা কালো চাদরে তার সর্বাঙ্গ ঢাকা ছিল। সে সেই ঢাকাটা সরাতে চাইছিল না। আমি এক টানে তার মাথা থেকে সরিয়ে দিলাম ঘোমটার আচ্ছাদন। ক্যান্সার ফাউন্ডেশনের সামনের লাইট পোস্টের মরা আলোয় দেখলাম কয়েনটা যে হাতাতে এসেছে সে যথেষ্ট বৃদ্ধ আর রুগ্ন একজন মানুষ। কে আপনি? কড়া গলায় জিজ্ঞাসা করলাম আমি।
লোকটার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। সে কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, আমার নাম মুকুন্দ দাস। ওই কয়েনটা যদি আপনার কাছে থাকে শিগগির ফেরত দিয়ে দিন। ওটাকে নিচের জায়গায় পাঠিয়ে দিতে হবে। ওটার মতো অভিশপ্ত জিনিস আর হয় না। মনের মধ্যে তখন আমার তৈরি হয়েছে অসীম কৌতূহল। এই মুকুন্দ দাসের সঙ্গেই দুপুরে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তো খুব অসুস্থ ছিলেন। তাহলে আমার সামনে বসে আছেন কি করে? আর স্যারের স্ট্রোকের ঘটনার পর আমারও মনে হতে শুরু করেছিল যে জিনিসটা অভিশপ্ত। কিন্তু কেন ওটা অভিশপ্ত সেটা আমাকে জানতেই হবে। জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে ওই কয়েনটার জন্য? হাঁপাতে হাঁপাতে মুকুন্দ দাস বলতে শুরু করলেন, 1980 সালের আগে আমি ছিলাম একজন সাধারণ ব্যবসায়ী। পাকুড়ের কাছে বেশ কিছু জমি জমা ছিল আমার। জমির ফসল বিক্রি করেই দিন কেটে যেত। স্ত্রী আর মেয়েকে নিয়ে খারাপ কাটতো না সেই সব দিন। 80 সালে আমার মেয়ে কলেজ পাশ করে বেরোনোর পরেই ওর পড়াশোনা নিয়ে অর্থ সংকট শুরু হলো। আমি মূর্খ মানুষ, চেয়েছিলাম মেয়েটা যেন ভালো করে পড়াশোনা করে মানুষ হয়। ভেবেছিলাম টাকার জোগাড় হয়ে যাবে, কিন্তু বাস্তব ছিল প্রচন্ড কঠোর। কেউ টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসেনি। বউয়ের যা সোনা দানা ছিল সব বেচে দিলাম, প্রায় সব। তাও বেশ কিছু টাকার অভাব থেকেই গেল। তখনই আমার পরিচয় হলো আজমলের সাথে। ও আমাকে সোনা রূপোর কালোবাজারির কথা বলল। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সেই সোনা এবং রূপো এদেশে আসে বাংলাদেশ আর নেপাল হয়ে। আমাকে সেগুলো সংগ্রহ করে এখানে বেচতে হবে। ব্ল্যাক মার্কেটের রাস্তায় ছড়িয়ে দিতে হবে সারা দেশে। প্রথমে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিলাম। কোনোদিন কখনো খারাপ পথে রোজগার করব বলে স্বপ্নেও ভাবিনি। কিন্তু ওদিকে মেয়ের পড়াশোনার চিন্তা, ভর্তি হওয়ার দিন এগিয়ে আসছিল। বুকে পাথর চাপা দিয়ে রাজি হয়ে গেলাম আজমলের প্রস্তাবে। সেই রাতেই বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। কষ্ট করে বেশ জোরে জোরে নিঃশ্বাস ফেললেন মুকুন্দ দাস। ওকে বেশি কথা বলাতে বেশ মায়া লাগছিল আমার। তাও জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো মুকুন্দবাবু? আমার দিকে জুলু জুলু চোখে তাকিয়ে কি যেন একটা ভাবলেন উনি। তারপর আবার বলতে শুরু করলেন, নেপালে গিয়ে যা দেখলাম যে স্মাগলিং এর দুনিয়া কত বড় হতে পারে। জুতো, জামা, ঘড়ি থেকে শুরু করে সোনা, রূপো, দামি পাথর, এমনকি নেশার জিনিসও পাচার হয় নেপালের বর্ডারের মাধ্যমে। আর একদল করে অস্ত্রের কালোবাজারি। আমরা অবশ্য সেই ধান্দায় গেলাম না। চরস আর সোনার বিষয়ে চুক্তি হলো সেখানকার এক এজেন্টের সঙ্গে। জিনিস আসবে উত্তরবঙ্গের রাস্তায়। হাত পাকতে শুরু করলো অন্ধকারের জগতে। এরপর কাজ শুরু হলো বাংলাদেশের সঙ্গে। সেখান থেকে মাল আসতো আলিপুরদুয়ার হয়ে জঙ্গলের রাস্তায়। ওদিকে আলিপুর আর এদিকে পাকুড়ে বড় অফিস ভেদে বসলাম আমি। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য শুরু করলাম ভিখিরিদের দিয়ে মাল পাচারের কাজ। ওদের বেচারা মুখ দেখে পুলিশ সন্দেহ করতো না। ওদের ঝোলায় রয়েছে তাল তাল সোনা। মাঝে মাঝে এইসব ভিখিরিরা বদমাইশি করতো, তাই ওদের মাথার ওপর গুন্ডা বসাতে শুরু করলাম।
সাধারণ এক চাষা হয়ে উঠল কালো বাজারের বাদশা। যেন নিখুঁত দাবার ছক। হাটের দশকে লাগলো ইরাকের যুদ্ধ। আমাদের মতো কালোবাজারিদের কাছে যেন স্বর্ণযুগ শুরু হলো। ও দেশ থেকে আসতে লাগলো নানান জিনিসপত্র, আর এদেশ থেকে আমরা পাঠাতে লাগলাম বাচ্চাদের খাবার, কাঁচা মাল, জামা কাপড়, ওষুধ। সোনা কিনতে লাগলাম জলের দরে। আহা, কিন্তু এই কয়েনটা পেলেন কি করে? কিছুটা বিরক্ত হয়েই জিজ্ঞাসা করলাম আমি, কারণ লোকটা এতক্ষণ নিজের ইতিহাস বলতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই রাতে মশার কামড় খেতে খেতে ওর দাবা খেলার গল্প শুনতে আমার মোটেও ইচ্ছা করছিল না। উনি আবার বলতে শুরু করলেন, 84-তে ইন্দিরা হত্যা পরে, 84-তে ইন্দিরা গান্ধীর হত্যার পরে আমাদের সোনার সাম্রাজ্যে বান ডাকলো। এর আগে বর্ডারে বেশ ঝামেলা ছিল, কড়াকড়ি ছিল মারাত্মক। কিন্তু ওই সময় থেকে দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক পরিবেশ এতটাই সক্রিয় হয়ে উঠেছিল যে বর্ডারের বিষয়ে মনোভাব ঢিলে করে ফেলে। বর্ডারে পাহারা বেশ করা ছিল ঠিকই, কিন্তু অনেক ফাঁকও তৈরি হতে শুরু করেছিল। আমরা ব্যবসা বাড়াতে লাগলাম। কাজ শুরু করলো ইউরোপের সঙ্গে। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের সঙ্গে কাজ করেও আসতে লাগলো অঢেল টাকা। অস্ট্রিয়া 88 সালের শেষের দিকে শীতকালে ইউরোপের এক এজেন্ট ওই কয়েনটা পাঠিয়েছিল আজমলকে। আজমল নেপালের বাজারে অ্যান্টিক কেনা বেচার কাজও করত। সারা পৃথিবীর যত প্রাচীন জিনিসপত্র সে কিনত, আর তেমন খদ্দেরের আশায় বসে থাকত। তবে ওই কয়েনটা কিন্তু আজমলের কাছে অ্যান্টিকের জিনিসের সঙ্গে আসেনি। পর্তুগালের এক ব্যবসায়ীর কাছ থেকে রূপোর একটা চালানের সঙ্গেই এসেছিল জিনিসটা। জলের দামে রূপোগুলো কিনেছিল আজমল। তবে সমস্যা হলো সেই রূপোগুলো কিছুতেই বিক্রি হতে চাইছিল না। অবশেষে এবছরের প্রথমের দিকে ও আমার কাছে রূপোগুলো বিক্রির জন্য পাঠায়। ওগুলো আমার কাছে আসা মাত্র বাংলাদেশের একটা মালে প্রচুর টাকা লাভ করি। নিজের কৌতূহলেই একদিন বটুয়া খুলে রূপোগুলো বের করার পরে খুঁজে পাই ওই কয়েনটা। ওটা অন্যান্য রূপোর কয়েনগুলোর থেকে একেবারেই আলাদা ছিল। একদিকে খোদাই করা পাতার মুকুট পরা এক রাজার ছবি, আর অন্যদিকে একটা শিকারী পাখি। এ জিনিস যে সাধারণ নয় তা দেখেই বুঝেছিলাম আমি। এমন মনে হওয়ার কারণ? প্রশ্ন করলাম আমি মুকুন্দ দাসকে। মাথা নিচু করে মুকুন্দ দাস বললেন, আমি জানতে পেরেছি 88-র শীতকালে যখন কয়েনটা পর্তুগালের ওই এজেন্ট আজমল আমাকে পাঠায়, তার আগে ওর বাড়িতে ঘটে গেছে একটা বড় দুর্ঘটনা। ওই শীতেই মারা যায় ওর মা। মহিলা মারা গেছিলেন ভয়ানক কষ্ট পেয়ে। শীতের হাত থেকে বাঁচবার জন্য বৃদ্ধা ফায়ার প্লেসে আগুন ধরিয়েছিলেন। কাঠ ছিল ভিজে। একটা সময় ধোঁয়ায় ভরে ওঠে সারা ঘর। দম বন্ধ হয়ে ঘরের মধ্যেই মরে পড়েছিলেন বৃদ্ধা। কোনো কারণে বাইরে থেকে আটকে গেছিল ঘরের দরজাটা। জানলাগুলোও খোলা যায়নি। বাড়িতেও কেউ ছিল না সেই সময়। এরপরেই ওই এজেন্টের স্ত্রী জড়িয়ে পড়ে একটা অবৈধ সম্পর্কে। সেই কথা জানতে পারে সেই এজেন্ট। ওই কয়েনটা আজমলের কাছে পাঠানোর আগেই লোকটার নিজের স্ত্রীকে হত্যা করেছিল। সেই এজেন্ট এরপর পাগল হয়ে যায়। এইসব খবর অবশ্য আমাকে আজমলই জানিয়েছিল। কয়েনটা আজমলের কাছে আসার পরে ওর ব্যবসা তো মন্দ চলছিলই, তার ওপর ওর বড় ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে।
আশ্চর্যের ব্যাপার হলো আজমল বা ওই পর্তুগিজ এজেন্ট কেউই জানতো না কয়েনটা অভিশপ্ত। ওটা আমার কাছে আসার পরে আমি ঠিক লাভের মুখ দেখছিলাম ঠিকই, কিন্তু আমার শরীরে বাসা বাঁধল এই মরণ রোগ। এখানে ভর্তি হওয়ার আগে আমি এক চার্চের পাদ্রীকে কয়েনটা দেখাই। কেন জানি না মনে হয়েছিল কয়েনটা খুব খারাপ, খুব। বিশেষ করে আজমল আমার অসুখের কথা শুনে যখন দেখা করতে এসছিল, ওর মুখে আমি কয়েনটার ব্যাপারে শুনেছিলাম। নিজের কৌতূহলেই ওকে জিজ্ঞেস করেছিলাম এটা ওর কাছে থাকাকালীন কোনো ক্ষতি হয়েছিল কিনা। ওর বড় ছেলের অসুস্থতার কথা বলে এবং আমারই অনুরোধে ও খোঁজ নেয় ওই এজেন্টের। জানতে পারে লোকটার করুণ পরিণতির কথা। পাদ্রী আমার হাতে কয়েনটা দেখে বেশ অবাকই হয়েছিল। এই কয়েন আমি পেলাম কি করে, বারবার প্রশ্ন করেছিলেন তিনি। আমি ওকে বলি এই কয়েন পাওয়ার বৃত্তান্ত। পুরোটা কুঁচকে যায় সেই পাদ্রীর। তিনি বলেন, শুনুন মশাই, এই কয়েনটা একজন পর্তুগিজের কাছে পাওয়া গেছে, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। ভালো করে খোঁজ করুন। যে পরিবারের কাছে জিনিসটা পাওয়া গেছে তারা কোনোভাবে ডিভাইনেশনের সঙ্গে যুক্ত ছিল কিনা। পাদ্রীর কথা শুনে আমি চমকালাম। ডিভাইনেশন? সেটা আবার কি? জীবনেও শুনিনি এই জিনিসের নাম। বললাম, সেটা কি ফাদার? উনি বেশ চিন্তিত মুখেই বললেন, সে অনেক ব্যাপার, বুঝলেন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের সর্বত্র ওই 1300 শতকের শেষ থেকে এক ধরনের মহিলাদের বেশ প্রভাব বাড়তে শুরু করে। বিশেষ করে জেরুজালেম, ইরান, সিরিয়া থেকে প্রায় ইজিপ্ট অবধি ছিল এই মহিলাদের প্রতিপত্তি। তারা নানান উপায়ে মানুষের ভবিষ্যৎ বলতে পারত, অব্যর্থ মিলিয়ে দিত অতীতের নানান ঘটনা। হাতের পাতা দেখা, ট্যারো কার্ড পড়া আর একটা বেশ বড় ক্রিস্টাল বলের সাহায্যে তারা এই কাজ করত। চার্চের কাছে বিষয়টা বেশ সন্দেহজনক লাগে। চার্চ মনে করে এই কাজটা যারা করছে তারা সাধারণ মহিলা হতে পারে না, তারা এক ধরনের ডাইনি। এদের প্রতিপত্তি বাড়তে থাকলে চার্চের ক্ষমতা কমে যাবে, আর সেই কারণে 1450 থেকে শুরু করে ওই 1600 সাল অবধি চার্চ এদের হত্যা করে। যদিও এই ডিভাইনেশন যারা অভ্যেস করত তারাও যে খুব পবিত্র উপায় করত তা কিন্তু নয়। এরা গর্ভবতীর গর্ভপাত ঘটাতো নিজেদের শক্তি বাড়াবার জন্য। অনেক সময় অনেক শিশু চুরি করে নিজেদের দেবতাদের কাছে ভেট দিত। কাজেই এদের হত্যা করে চার্চ যে খুব একটা ভুল করেছিল না, তা আমার মনে হয় না। যাই হোক, 1600 সালের দিকে এরা প্রায় নিশ্চিহ্ন হয়ে আসে ঠিকই, কিন্তু প্রতিশোধের আগুন ধক ধক করে জ্বলছিল বেঁচে থাকা ডিভাইনিস্টদের মধ্যে। ওরা খুঁজতে শুরু করে এমন একটা জিনিস যেটায় লেগে আছে ঈশ্বরের রক্ত। ওরা কোথা থেকে জেনেছিল এই জুডাস কয়েনের কথা? ওই ডিভাইনিস্টরা ছিল বেদুইন প্রজাতির। ঘুরে বেড়ানোই ছিল ওদের স্বভাব। সালটা কত আমি ঠিক বলতে পারবো না। ওরা পেয়েছিল সেই রক্ত লাগা কয়েনের একটা। সেটাই কোনোভাবে ইরানি বেদুইনের কাছে আসে এই শতকের প্রথম দিকে। গুপ্ত একটা জিনিস যেন হঠাৎই চলে এলো তাদের সামনে। ব্যাস, সারা পৃথিবী যেন সমস্যায় জর্জরিত হয়ে পড়ল। আমার ধারণা আপনি পর্তুগালের যে লোকের কথা বলছেন সে আসলে ইরানের কোনো ডিভাইনিস্ট পরিবারের লোক, আর তার মা আসলে একজন ডিভাইনিস্ট। তাই হয়তো অমন মৃত্যুর কবলে পড়তে হয়েছে। মুকুন্দ দাস কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বললেন, আজমল এখন কয়েনটা খুঁজছে। ওই পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে ওটা।
ও পরে খোঁজ নিয়ে জেনেছে পাকো আসলে পর্তুগালের লোক নয়। নিজের নাম পরিবর্তন করে ও পর্তুগালের পাহাড়ি অঞ্চলে গা ঢাকা দিয়েছিল। ওর মা এক সময় ডাইনির কাজ করত। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বলে দিতে পারত মানুষের ভবিষ্যৎ। খানিকটা চার্চের ওপর প্রতিশোধের ইচ্ছা নিয়েই যিশুর রক্তে ভেজা ওই টাকাটাকেই সে হাতিয়ার করেছিল চার্চ বিরোধী কাজ করার জন্য। কয়েনটার কিছু অদ্ভুত ক্ষমতা আছে। ওই কয়েনটা মানুষের কাছে আসা মাত্রই দারুণ কোনো সুসংবাদ নিয়ে আসে, আবার কিছুদিন যেতে না যেতেই সেই মানুষের জীবনে নেমে আসে কষ্টের কালো ছায়া। আবার কোনো মানুষের কাছে ওটা গেলেই প্রথম থেকেই খুব খারাপ কিছু করে বসে। হবে নাই বা কেন? ওই কয়েনগুলোর কুপ্রভাব থেকে মুক্ত হতে পারেনি যীশু খ্রিস্টের সবচেয়ে কাছের শিষ্যটিও। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, ওই কয়েনটা হাতে আসা মাত্রই খুব কাছের কোনো মানুষ প্রবল বিশ্বাসঘাতকতা করে। এ যেমন ওটা আমার কাছে আসা মাত্রই আজমল আর আমার মধ্যে একটা ব্যাপারে খুব ঝামেলা হয়েছিল। ও আমাকে এড়িয়ে একটা বড় ডিল করেছিল। আমাদের ব্যবসায় সেটা অবশ্যই বিশ্বাস ভাঙার মতো কাজ। অবশ্য ওই বন্ধুটি আমাকে ছেড়ে বেশি দিন থাকতেও পারেনি। আমার অসুস্থতার খবর শুনেই বাংলাদেশ থেকে ছুটে এসেছে। যাকে অনেক কথা হলো, এবার ওই কয়েনটা ফিরিয়ে দিন। কথা শেষ করে আমার থেকে পয়সাটা চাইলেন মুকুন্দ দাস। আমি এই মুহূর্তটার জন্যই তৈরি ছিলাম। বললাম, ওটা তো আমাদের রাষ্ট্রের সম্পত্তি, ফিরিয়ে যদি দিতেই হয় তাহলে সেটা কোনো মিউজিয়ামে দান করব। ওই অন্ধকারেও আমার বুঝতে অসুবিধা হয়নি মুকুন্দ দাস আমার দিকে আগুন ঝরা দৃষ্টিতে চেয়ে আছেন। কিছুক্ষণ সময় নিলেন তিনি, তারপর বেশ কড়া গলায় বললেন, ডিভাইনিস্টদের ওই পরিবারের জিনিসটা ফিরিয়ে যাওয়াই ভালো। জানি সেখানে সেটা রক্ষা করার মতো কেউ বেঁচে নেই, তবু হয়তো ওটা ওখানেই ভালো থাকবে। ওটার কুপ্রভাবের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নেই। আপনি যে একটু আগে বললেন ওই ডিভাইনিস্ট মহিলা ধোয়ার প্রভাবে শ্বাস না নিতে পেরে মারা গেছেন, তার ছেলে তার নিজের স্ত্রীকে হত্যা করে পাগল হয়ে গিয়েছে, তাহলে তো কয়েনটা সেখানে ফেরত পাঠিয়েও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আমাদের কথার এই পর্যায়ে অন্ধকার থেকে আরও একজন বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। প্রথমে কারো এরকম হঠাৎ উপস্থিতিতে একটু চমকে গিয়েছিলাম। পরে যা বুঝতে পারলাম, আমাদের কথা এতক্ষণ আড়াল থেকে শুনছিল সেই আগন্তুক। আমার কথায় খানিকটা বিরক্ত হয়েই মুকুন্দ দাস এবার ওই আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, তুমি এই ছেলেকে কিছু বোঝাও আজমল, ছেলেটা ভীষণ টেরা। অন্ধকারে চোখ সয়ে আসার পরে বুঝতে পারলাম সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বিকেলেই আমি দেখেছি। ওরই গাড়ি আমাকে ধাক্কা মেরেছিল। আমি কিছু বলার আগেই আজমল হোসেন বলতে শুরু করলো, পৃথিবীর সব কিছুই একটা কঠোর নিয়মের মধ্যে দিয়ে চলছে। আল্লাহর হয়তো সেটাই মর্জি, সেই মর্জির অ্যাকচুয়াল এদিক ওদিকও হওয়ার জোয়ার নেই। যেমন এই কয়েনটাও তার মর্জিতেই একটা জায়গায় বসানো ছিল, আর আমরা আমাদের লোভের জন্য সেটা আলাদা করে দিয়েছি। আপনি ভাবুন একবার, ওই আসনটা থেকে ওটা সরানোর পরেই কেন ওই শয়তানের পয়সা মানুষ মারার ফাঁদ পেতে বসলো। কাকুর মায়ের কাছে এই আসন আছে। আমার এক লোক সেই বাড়িতে ঢুকে দেখে এসেছে সেই আসন। এবার ওই কয়েনটা ফিরিয়ে দিতে হবে সেই আসনে, না হলে কিয়ামত নেমে আসতে আর খুব বেশি দেরি নেই। এই আসন থেকে পয়সাটা সরানো হয় গত দশকের একেবারেই প্রথমে। তখন ওটা ছিল ইরানে। সেই সময় থেকে লেগে গেল বিরাট যুদ্ধ, মরল হাজার হাজার মানুষ। ইরাক প্রায় অতর্কিতেই হামলা করেছিল দেশটার ওপর। বাকিটা তো সকলেই জানে।
কথা শেষ করে আজমল হোসেন হাত বাড়ালো আমার দিকে। দিন, এবার পয়সাটা আমার হাতে দিন, ওটা পৌঁছে দিয়ে আমি যথাস্থানে। না, সেটা সম্ভব নয়, কঠিন গলায় বললাম আমি। মুহূর্ত বিলম্ব করল না আজমল, পাঞ্জাবির আড়াল থেকে বার করলো একটা পিস্তল। বাল্বের মরা আলোয় দেখা গেল যন্ত্রটার কালো ছিপছিপে সাপের মতো শরীর। এরা যদি মানুষকে বাঁচাতেই চাইছে, তাহলে জিনিসটা পাওয়ার জন্য এত মরিয়া কেন? আমার মাথায় পিস্তলের গুলির মতোই ধাক্কা মারল কথাটা। গলায় একই রকমের ঝাঁজ নিয়ে বললাম, পয়সাটা আপনারা পেতে চাইছেন যাতে আর কারো কোনো ক্ষতি না হয় সেই কারণে, অথচ আমাকে পিস্তল দেখাচ্ছেন। মুকুন্দ দাস এবার গর্জে উঠলেন, দেখো ছোড়া, তোমাকে অত কৈফত আমি দিতে পারবো না, তাড়াতাড়ি কয়েনটা আমাদের হাতে তুলে দাও। এই জীবন থাকতে নয়। আমি শুনতে পেলাম যন্ত্রের মধ্যে একটা শব্দ উঠছে। এবারে ওটা আগুন উগড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে। আর 1 সেকেন্ডও অপেক্ষা করলাম না, আমি বাজিয়ে দিলাম বাঁশিটা। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল কয়েকটা শক্তিশালী টর্চের আলো। একসঙ্গে শোনা গেল অনেকগুলো বাঁশির শীষ। শ্রীপদ আর পুলিশের দলটা এগিয়ে এলো পায়ে পায়ে আমাদের দিকে। একজন বেশ গাঁটটা গোটা চেহারার অফিসার এসে চেপে ধরল আজমলের হাত, তারপরেই কেড়ে নিলেন পিস্তলটা। ওরা শান্তভাবে উঠে পড়ল পুলিশের গাড়িতে। এত পুলিশ দেখে দৌড়ে এলো মুকুন্দ দাসের গুন্ডা বাহিনী, কিন্তু নিজের প্রভুকে ওভাবে ভ্যানে উঠতে দেখে ওরাও কেমন যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গাড়িটা ছাড়ার আগে শুধু আজমল আমাকে বলেছিল, কয়েনটা পেলে হয়তো আমার বন্ধুকে বাঁচাতে পারতাম। টাকার লোভে আর ওই অভিশপ্ত কয়েনটার জন্যই আমি বন্ধুকেও ধোঁকা দিয়েছিলাম। সেটারই প্রায়শ্চিত্ত করতে আমি যা কিছু করতে পারতাম, সেই জন্যই আমি তোমার উপরে বন্দুক তাক করেছিলাম। থামলেন রামপ্রসাদ দা। রাত হয়ে আসছে প্রায়, এবার না উঠলেই নয়। বিশ্বজিৎ বলল, তারপর পয়সাটা মিউজিয়ামে দিয়ে দিলেন তো রামপ্রসাদ দা? হাসলেন তিনি বেশ মুখ এঁটো করে, বললেন, এমন কোনো পয়সার কথা কি তোরা কাগজে কখনো পড়েছিস নাকি? এই যেমন ধর, ভারতের কোনো মিউজিয়ামে আছে জুডাস কয়েন, এমন কথা শুনেছিস কখনো? একসঙ্গে মাথা নাড়ালাম দুজনে। ইউরোপের একটা মিউজিয়ামে তেমন একটা জিনিস আছে বলে শুনেছি। গল্প বলার সময় জায়গাটার নামও বলেছেন রামপ্রসাদ দা, কিন্তু ভারতে কোনো মিউজিয়ামে আছে বলে তা তো কখনো শুনিনি। পুলিশের ভ্যান মুকুন্দ দাস আর আজমল হোসেনকে নিয়ে যাওয়ার পর আমরা নির্বিঘ্নেই ফিরে এলাম শ্রীপদর মঞ্জু জুয়েলার্সে। ফেরার পথে পরিকল্পনাও করলাম অনেক। জুডাস কয়েন আমরা তুলে দেব ভারতীয় মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে। মঞ্জু জুয়েলার্সে ফিরে শ্রীপদ নিশ্চিন্তে খুলল তার দেরাজখানা। সেটা খোলার সঙ্গে সঙ্গেই ও চোখ বড় বড় হয়ে গেল, কারণ বটুয়াটা সেখানে ছিল না। দেরাজে পড়েছিল কয়েক গাছার উপর গয়না আর কিছু দরকারি কাগজ, যা অনেক আগে থেকেই ছিল সেই দেরাজে। সারা রাত ধরে শ্রীপদর ওই চেম্বার ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু কোথায় কি? সব জিনিস ঠিকঠাকই ছিল, ছিল না শুধু সেই জুডাস কয়েনটা। আমাদের দুই বন্ধুরই তখন মাথায় হাত পড়েছে, অমন একটা জিনিস হারিয়ে গেল। কয়েনটার কথা জানতাম আমরা মাত্র 5 জন, আমি, শ্রীপদ, আমাদের স্যার, মুকুন্দ দাস আর আজমল হোসেন। এমন একটা সম্পদ হারিয়ে যাবার কথাটা আমরা চেপে যাব, এমনটাই সিদ্ধান্ত নিলাম সেই রাতে। শ্রীপদর সন্দেহ হলো কোনো স্টাফ জিনিসটাকে সরিয়ে ফেলেনি তো। শ্রীপদর সন্দেহ অমূলক ছিল না। পরের দিন থেকে এই কাজে আসা বন্ধ করে দিলেন ওদের সেই বিশ্বস্ত বৃদ্ধ ম্যানেজারটি। বহুদিনের পুরনো স্টাফ ছিলেন তিনি। ওকে ছাড়া দোকানের কাজ প্রায় অচল ছিল। ওর ওপর প্রথম থেকে কোনো সন্দেহই করেনি শ্রীপদ। প্রায় 3 দিন পার হয়ে যাবার পরে ম্যানেজারের বাড়িতে লোক পাঠালো শ্রীপদ। বৃদ্ধ মানুষ পরিবার পরিজনদের ছেড়ে একা থাকেন। যদি শরীর টরীর খারাপ হয়ে থাকে, সেটাই ছিল শ্রীপদের চিন্তার প্রধান কারণ। ম্যানেজার কাকুর খোঁজ নিতে যাকে পাঠানো হলো,
সে ফিরে এসে জানালো উনি ঘরে তালা দিয়ে নাকি কোথায় চলে গেছেন। কোথায় গেছেন ওর বাড়িওয়ালা বলতে পারেনি, তবে শ্রীপদর জন্য রেখে গেছেন একটা চিঠি। চিঠি পাওয়া মাত্র শ্রীপদ আমাকে ডেকে পাঠালো ওর বাড়িতে। উদ্দেশ্য, চিঠি পড়া হবে সকলের সামনে, আর পড়তে হবে আমাকে। সস্তা প্যাডের কাগজে ঝর্ণা কলমের টানা হাতের লেখায় চিঠিটা লেখা হয়েছে। শ্রীপদর বাবার নির্দেশে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। বাবা শ্রীপদ, তোমাদের মঞ্জু জুয়েলার্সে কাজ করছি আজ প্রায় 30 বছর হলো। উত্তরের ডাঙ্গায় ওদেশ থেকে চলে আসার পরে রিফিউজি ক্যাম্পে দুর্বিষহ দিনের হাত থেকে মুক্তি দিতে পাশে দাঁড়িয়েছিলেন তোমার ঠাকুরদা। বুড়ি মা আর আইবুড়ো বোনটাকে নিয়ে না হলে কবেই হতো ভেসে যেত। তোমার ঠাকুরদার পরে ব্যবসার হাল ধরলেন তোমার বাবা। তিনিও আমাকে বিশ্বাস করেছিলেন নিজের ভাইয়ের মতো। আমিও কোনোদিনও নেব খারাপি করিনি তোমাদের সঙ্গে, কিন্তু এই প্রথমবার করলাম। হ্যাঁ, আমি চোর। চুরি করেছি তোমাদের দোকান থেকে 7 রাজার ধন 1 মানি। এতদিন ধরে কত দামি দামি গয়না আমার চারিপাশে পড়ে থেকেছে, বিশ্বাস করো কিনা জানি না, তবে কোনো দিন সেসবের প্রতি বিন্দুমাত্র লোভ আমার হয়নি। কেন জানি না, এই প্রথমবার আমি তোমাদের কথাবার্তা সব আড়াল থেকে শুনেছিলাম। ভগবানের রক্ত লাগা ওই টাকাটা ঠিক জায়গায় বেচতে পারলে আমি হয়তো রাজা হয়ে যাব। সেই লোভ আমি সামলাতে পারলাম না। কেন এমন হলো আমি জানি না। আমার দারিদ্র আজীবন ঘুচল না। সেই শেষ বয়সে এসে বড় স্বাদ হয় একটু ভালোভাবে বাঁচব। তোমাদের তো আর সম্পদের কোনো শেষ নেই। পারবে না এই বুড়ো মানুষটাকে ক্ষমা করে দিতে? কলকাতার এক প্রান্তে আমার এক চিলতে সংসার। সেই সংসারে আমি এতকাল ধরে লুকিয়ে এসেছি সকলের সামনে থেকে। সেখানে আমার একটা মেয়ে আছে, আর আছে এক অসুস্থ মা। রিফিউজি ক্যাম্পের সেই দিনগুলোতেই আমার আলাপ হয়েছিল মহামায়ার সঙ্গে। কালীঘাটে গিয়ে তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু টাকার অভাবে কখনো বাড়িতে এনে তুলতে পারেনি। নিজের মেয়েটাকেও ভালো মতো পড়াশোনা করাতে পারিনি কখনো। তবে এবার মনে হচ্ছে পারবো। ওই পয়সাটা বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই মহামায়া সুস্থ হয়ে উঠেছে। ওটা নিয়ে আমি চলে যাচ্ছি অনেক দূরে, যেখানে অন্তত আমরা একসঙ্গে থাকতে পারবো। টাকার আর কোনো অসুবিধা হয়তো থাকবে না। এই কয়েনটা বিক্রি করে অনেক টাকা হবে আমার। একটা বাড়ি করব, মেয়েটার ভালো মতো বিয়ে দিতে পারবো। পারলে আমায় ক্ষমা করো তোমরা। ইতি হতভাগ্য সত্যচরণ ঘোষ। চিঠি ওখানেই শেষ। আমি চিঠি পড়া শেষ করতে শ্রীপদর বাবা চেঁচিয়ে উঠে বললেন, নেমো খারাপ। আমি শ্রীপদর মুখের দিকে তাকালাম। পয়সাটা সত্যিই বড় খারাপ। ওটা মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতার বীজ রোপণ করে দেয়। না হলে এত দিনের বিশ্বস্ত কর্মচারী সত্যচরণ কাকুও কেন বিশ্বাস ভাঙলেন শ্রীপদদের? পয়সার কথাটা ভুলে গেলাম আমরা ধীরে ধীরে। আমার স্কুলের কাজে মন বসে গেল। শ্রীপদর সঙ্গে আর খুব একটা দেখা হয়নি এরপর থেকে। দেখতে দেখতে কেটে গেল 29টা বছর। রামপ্রসাদদা পিঠ এলিয়ে দিলেন বার্মা কাঠের আরাম কেদারায়। অমলদাকে উদ্দেশ্য করে হাঁক পারলেন, একটু চা দি যা রে। বিশ্বজিৎ বলে উঠল, গল্পটা কি শেষ হয়েছে রামপ্রসাদদা? উনি মাথা নাড়ালেন। বলার মতো আর কিছুই বাকি নেই, তবে একটা জিনিসে কেমন যেন খটকা থেকে যাচ্ছে।
গল্পের শুরুতেই প্রসাদদা বলেছেন 12 কোটি টাকার একটা কয়েনের জন্য তিনিও বিপদে আছেন। কিন্তু করে ওকে জিজ্ঞেস করেই বসলাম, এত ঘটনা তো শুনলাম, কিন্তু আপনার বিপদের কারণটা তো এখনো বুঝলাম না। ভিক্টোরিয়ান আমলের পয়সাটা দেখতে দেখতে আমাদের উপস্থিতি অমন চমকেই বা উঠেছিলেন কেন, সেটা তো পরিষ্কার হলো না। জিনিসটা যখন 29 বছর আগেই সত্যচরণ ঘোষ নিয়ে চলে গিয়েছিলেন, তাহলে এখন আবার নতুন করে আপনার ভয়ের তো কোনো কারণ দেখছি না। অমলদা চা নিয়ে ঢুকলেন তখনই দূর কোনো কলকারখানায় বেজে উঠল শিফটিংয়ের সাইরেন। সেই দিকে তাকিয়ে কান খাড়া করে রামপ্রসাদদা বললেন, 90 সালের সেই ঘটনায় যদি সব কিছু শেষ হয়ে যেত তাহলেই হয়তো ভালো হতো, কিন্তু তেমনটা হওয়া আমাদের কপালে লেখা ছিল না। কি আর করা যাবে। চাকরি করতে করতে একটা নেশা আমাকে পেয়ে বসলো, ডাক টিকিট জমানোর, আর আদ্যিকালের যত মুদ্রা এনে জড়ো করতে লাগলাম ঘরে। উদ্দেশ্য এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করব। এই শখটার কথা কোনোভাবে পৌঁছলো আমার বন্ধু মঞ্জু জুয়েলার্সের মালিক শ্রীপদর কানে এই বছর খানেক আগে। ওর ব্যবসার সেই দিন আর নেই। ও আমার কাছে আসতো দামি কোনো পয়সা পেয়েছি কিনা সেটা জানতে। পুরনো বন্ধুত্বের পালে আবার হাওয়া লাগলো। তাই আগে বলেছিলাম ঠিকই যে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কিন্তু সেটা পুরোপুরি ঠিক কথা নয়। এই 1 বছর ধরে আমাদের যোগাযোগ হচ্ছে। সপ্তাহখানেক আগে শ্রীপদ একজন মহিলাকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসে। মহিলার সাজগোজ ছিল বেশ চড়া ধরনের। তিনি একটা প্রাচীন মুদ্রা আমাকে দেখাতে চাইছিলেন। মহিলার বাবা নাকি শ্রীপদর বিশেষ পরিচিত ছিল কোনো এক সময়। প্রাচীন পয়সার ব্যাপার বলে শ্রীপদ সেটা নিজের চোখে না দেখেই আমার কাছে নিয়ে আসে ওই মহিলাকে, যাতে জিনিসটা দেখে তার বাজার মূল্য সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারি। এই কথা সে কথার পরে একসময় মহিলা নিজেই ভ্যানিটি ব্যাগ খুলে বার করলেন সেই মুদ্রাটা। জিনিসটা দেখে আমি আর শ্রীপদ দুজনেই বোকা বনে গেলাম। এতটা চমক আমরা দুজনেই আশা করিনি। দেখলাম সেই মঞ্জু জুয়েলার্স থেকে চুরি যাওয়া জুরাস কয়েনটা মহিলা মেলে ধরেছেন তার হাতের পাতায়, যেটা সত্যচরণ ঘোষ চুরি করে নিয়ে পালিয়েছিলেন। শ্রীপদই প্রথম কথা বলে উঠল, এই জিনিস আপনি কোথায় পেলেন? মহিলা হয়তো আন্দাজ করে এসেছিলেন যে আমরা জিনিসটা দেখেই অবাক হব। ওর মুখ চোখ ছিল কেমন ভাবলেশীন। উনি শান্ত গলায় উত্তর দিলেন, আমি আগেই আপনাকে বলেছিলাম, আমার বাবা আপনাদের বিশেষ পরিচিত ছিলেন কোনো এক সময়। তিনি যে অন্ধকারাচ্ছন্ন জীবন আমাকে দিয়ে গেছেন, তেমন জীবন যেন কোনো বাপ তার মেয়েকে দিয়ে না যায়। এই কয়েনটা অনেক বছর আগে আপনাদের দোকান থেকে চুরি করে পালিয়েছিলেন আমার বাবা। আমার মা তখন খুবই অসুস্থ ছিলেন, কিন্তু আশ্চর্য কারণে ওটা আমাদের মাঝে আসা মাত্রই আমার মা সুস্থ হয়ে উঠেছিলেন, তবে সেটা কিছুদিনের জন্য। বাবা আমাদেরকে নিয়ে বেনারস চলে যান। গোধুলিয়ার কাছে একটা বাঙালির বাড়ির 1 তলা ভাড়া নিই আমরা। বাবা চেষ্টা চালাতে থাকেন ওই পয়সাটা বেচার, কিন্তু কিছুতেই ওটা বিক্রি হতে চাইছিল না। একদিন 10 আশ্রমেধ ঘাটে বসে আমি আর আমার মা, হঠাৎ মায়ের খুব শরীর খারাপ হলো। কাশতে কাশতে রক্ত উঠে এলো মুখ থেকে। বাবা দ্রুত ডাক্তারখানায় নিয়ে গেলেন মাকে। জানা গেল মায়ের টিবি হয়েছে। চিকিৎসা না করলে তাকে বাঁচানো খুব মুশকিল। বাবা ভেবেছিলেন ওই পয়সাটা বেচে তিনি অনেক বড় লোক হয়ে যাবেন। পয়সাটা তো বিক্রি হলোই না, উপরন্তু বাবা কোনো এক অজানা কারণে বেনারসে কোনো কাজই জোটাতে পারলেন না।
মায়ের চিকিৎসার জন্য দরকার ছিল ওষুধ, দরকার ছিল ফলমূল। সেসব জোগাড় করতে গিয়ে বাবার জমানো সমস্ত টাকা শেষ হয়ে গেল। মাকে বাঁচাতে পারলাম না আমরা। কেন জানেন? কারণ ধীরে ধীরে অভাব আমাদের গ্রাস করতে শুরু করেছিল। বিশ্বনাথের মন্দিরের প্রসাদ আর অন্নপূর্ণার ভোগ খেয়ে আমাদের দিন কাটতে লাগলো। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতাটাও ছিল না বাবার। মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িওয়ালা বের করে দিল আমাদের। অগত্যা বাপ বেটিতে পথে পথে ঘুরতে লাগলাম ভিখারিদের মতো। বাবা শুধু দুঃখ করতেন যে তিনি চুরি করেছেন, পাপ করেছেন তিনি, আর তারই ফল আমাদের ভোগ করতে হচ্ছে। হঠাৎ একদিন সকালে গঙ্গার পাড়ে বাবাকে খুঁজে পেলাম, মৃত অবস্থায়। আমার বয়স তখন 16। বাবার মৃতদেহ নিয়ে একটা পূর্ণ যুবতী একা একা কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। শেষে একজন লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। বাবার দাহ সৎকার হলো। সেই রাতেই আমাকে বেচে দেওয়া হলো এক বাইজির কাছে। তখন আমার রূপ ছিল, যৌবন ছিল। বেনারসের খানদানি বাইজিদের দৌড় ততদিনে শেষ হয়ে এসেছিল। খারাপ হতে শুরু করেছিল পরিস্থিতি। আমি অন্ধকারের মধ্যে ডুবে গেলাম। থামলেন ভদ্রমহিলা। দেখলাম ওর চোখে জল চিকচিক করছে। ওকে আশ্বস্ত করব কিভাবে ঠিক বুঝতে পারলাম না। তাকিয়ে রইলাম শ্রীপদর দিকে। ও আমাকে চোখের ইশারায় কিছু একটা বলতে চাইল। মহিলা তখন আবার বলতে লাগলেন, বাবার করা খারাপ একটা কাজের জন্যই আজ আমাদের এই অবস্থা। আজ আমাদের অন্ধকারে তলিয়ে যেতে হয়েছে। আজ এই 45 বছর বয়স অবধি একদিনও আমি সুখের মুখ দেখতে পারলাম না। তাই আজ যখন আমার আর চাহিদা নেই, তখন ভাবলাম ওটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই ফিরিয়ে দিই। আগে অনেকবার চেষ্টা করেও আমার অন্ধকার জগৎ থেকে আমি বেরিয়ে আসতে পারিনি। বয়সের ভার আর রূপের জৌলুস কোনোটাই আজ আমার নেই, তাই সহজেই বেরিয়ে আসতে পারলাম। এবার পাপের ভার কিছুটা হলেও কমবে। আর আপনারা যদি কিছু টাকার ব্যবস্থা করে দেন, তাহলে অন্য কোনো কাজ করে আমি বাকি জীবনটা চালিয়ে নেব। ভদ্রমহিলার আসার হেতু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। শ্রীপদ আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল পয়সাটা নিয়ে নিতে। মহিলাকে বেশ কিছু টাকা নিয়ে ও অন্যত্র চলে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এখন ওর কিছু পার্টি হয়েছে যারা পুরনো টাকা পয়সা কেনে, তাদের কাছেই চড়া দামে বেচে দেবে পয়সাটা। এছাড়া বিদেশিরা এই সমস্ত জিনিস অনেক দাম দিয়ে কিনে নেয়। যদি এমন কোনো খদ্দের পায় তাহলে তো সোনায় সোহাগা। ওরা যেদিন চলে গেল তার পরের দিনই একটা ঘটনা পড়লাম একটা বিদেশি ম্যাগাজিনে। কেউ একজন জুডাস কয়েনের নকল রেপ্লিকা বানিয়ে আসল বলে বেচতে গিয়ে ধরা পড়েছে। দাম উঠেছিল ভারতীয় মুদ্রায় 12 কোটি টাকা। খবরটা পড়ার পরেই আমি আজমলের খোঁজ শুরু করি। ব্যবসার খারাপ অবস্থায় শ্রীপদর মনে ঢুকিয়েছিল খারাপ চিন্তা। এই কয়েনটা আপাতত শ্রীপদর কাছেই থাক। আমি চাই ওর যেন কোনো ক্ষতি না হয়। ওটা বিক্রি করার আগে আমাকে খুঁজে বার করতে হবে আজমলকে। যদি ওটা সেই আসনে ফিরিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় সব সমস্যারই সমাধান হবে। তাই ওটা যথাস্থানে ফিরে না যাওয়া অবধি একটু ভয় ভয় আছি। বিশ্বজিৎ বলল, আমাদের একবার দেখান না জিনিসটা। জুডাসের বিশ্বাসঘাতকতার নিদর্শন ওই কয়েনটা দেখে একটু চোখ সার্থক করবো আর কি। হাসলেন প্রসাদদা, বললেন, আচ্ছা, চেষ্টা করে দেখবখন।
রাত হয়ে এসছিল, আর দেরি করলে বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়তো। বেরিয়ে এলাম আমরা দুজন। পরের দিন পয়সাটা দেখতে যাব বলে ঠিক করেই বেরোলাম। রামপ্রসাদ দাও আমাদের মঞ্জু জুয়েলার্সে নিয়ে যাবেন বলে কথা দিলেন। পরদিন সকালে তৈরি হয়ে বেরোতে যাব, হঠাৎ ফোন এলো বিশ্বজিতের। ও যা বলল তা শুনে আমি থ হয়ে গেলাম। ও সকালে রামপ্রসাদদাকে ফোন করেছিল কখন যাবে জিজ্ঞেস করার জন্য। উনি ওকে বলেছেন আমরা যেন আজ না যাই, উনি বাড়িতে নেই। ওর বন্ধু শ্রীপদ হাসপাতালে ভর্তি, ব্রেন স্ট্রোক হয়েছে, অবস্থা সংকটজনক। কাল রাত থেকে নাকি কয়েনটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওটা নাকি ওর বালিশের তলায় থাকতো। এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের লেখা জুডাস কয়েন। আজকের গল্প পাঠে সৌরভ, রামের চরিত্রে শুভ্রকমল, এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে বুবাই, মৌমিতা, নীল এবং সৌরভ। শব্দগ্রহণ, আবহ এবং সমগ্র পরিচালনায় মিহান্স প্রোডাকশন হাউস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গল্পটিতে লাইক করতে একদম ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। গল্পের আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।